এবার ভারতকে সাক্ষী করে শেখ হাসিনাকে নিয়ে একাধিক কথা বলল বাইডেন প্রশাসন। হঠাৎ করে এতদিন বাদে বাইডেন প্রশাসন কেন শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন, সেটাই একটা বড় প্রশ্ন। যে শেখ হাসিনাকে কার্যত বাইডেন নিজের যে চেয়ার, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ইনশাল্লাহ আবার রাজপথে সক্রিয় হয়েছে। ইউনূসের পতন এখন মাত্র সময়ের ব্যাপার। আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধভাবে পতনটা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। 5 আগস্টের পর সবচাইতে বেশি আলোচনায় ছিল ছাত্র রাজনীতি এবং ছাত্রদের রাজনীতিতে আসা বা সরকারের নেতৃত্বে আসা। আর 3 জন উপদেষ্টা ছাত্র প্রতিনিধি থেকে 3 জন বিএনপি ও তার মিত্ররা ডক্টর ইউনূসকে সাফ বার্তা জানিয়ে দিচ্ছে যে আপনার সার্ভিসের আর প্রয়োজন নেই। বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যদি কাউকে স্যাক করা হয়, কাউকে যদি চাকরিচ্যুত করা হয়, তাহলে চিঠিতে কি লেখা? এবার কি তাহলে হঠাৎ করে আওয়ামী লীগের অ্যাকশনে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এবার ভারতকে সাক্ষী করে শেখ হাসিনাকে নিয়ে একাধিক কথা বলল বাইডেন প্রশাসন। হঠাৎ করে এতদিন বাদে বাইডেন প্রশাসন কেন শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন, সেটাই একটা বড় প্রশ্ন। যে শেখ হাসিনাকে কার্যত বাইডেন নিজের যে চেয়ার, সেই চেয়ার থেকে ষড়যন্ত্র করে উৎপাটন করেছেন, সেই হাসিনাকে এখন গুরুত্ব দিতে শুরু করলো আমেরিকা যুক্তরাষ্ট্র। আরো স্পেসিফিক্যালি বললে আমেরিকা যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের দ্বিতীয় সর্বময় কর্তা সালিভান, এই সালিভান যে কথাগুলো কালকে বলেছেন তার নিঃসন্দেহে অর্থবহ, এবং এই কথাগুলোর আড়ালে যে কথাগুলো উঠে আসছে বা যে প্রসঙ্গগুলো উঠে আসছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছে তা অত্যন্ত ইন্টারেস্টিং। কালকে আমেরিকা ভারত এবং বাংলাদেশকে নিয়ে দুটো প্রেস কনফারেন্স করে। একটি করেছেন সালিভান, অন্যটি করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সেই এরিক গার্সেটি। এই দুজনেই কিন্তু ভারত এবং আমেরিকা এবং বাংলাদেশকে কেন্দ্র করে আগামী যে রূপরেখা তৈরি হচ্ছে, জিওপলিটিক্যাল রূপরেখা তৈরি হচ্ছে, সে বিষয়ে কিছু কথাবার্তা বলেন। আর এই কথার নেপথ্যে উঠে আসছে একাধিক প্রশ্ন। কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্প আসছে জেনেই বাইডেন প্রশাসনের এই ধরনের পাল্টি কিনা, তাও কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্রধান আলোচ্য বিষয়। সালিভান কি বলেছেন একটু বলে দিই। সালিভান কালকে সরাসরিভাবে বলেছেন যে ভারতও বিশ্বাস করে না যে শেখ হাসিনাকে সরানোর পিছনে বাইডেন প্রশাসন আছে। সালিভান কিছুদিন আগে ভারতবর্ষে এসেছিলেন, সে সময় আমি একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরে বলেছিলাম এই যে ভারত সফর সালিভানের এবং অজিত দোভালের মতো ব্যক্তিত্বদের সাথে মিটিং, তা 100% বাংলাদেশকে নিয়ে কথাবার্তা হবে। অনেকে ভিডিও তোলাতে কমেন্ট করেছিলেন আপনি কিভাবে জানলেন বাংলাদেশকে নিয়ে সালিভান মিটিং করছেন ভারতের সাথে। অনেকে অনেক তির্যক মন্তব্য করেছিলেন সেই ভিডিওতে। আমি কোনো কমেন্টের কিন্তু রিপ্লাইও দিইনি এবং ডিলিটও করিনি। একটাই কারণ আমি 100% নিশ্চিত ছিলাম সালিভান যে ভারতের সঙ্গে মিটিংটি করেছেন সেখানে শেখ হাসিনা এবং বাংলাদেশ প্রসঙ্গ 100% চর্চার আওতায় আসবেই। কারণ জো বাইডেন যে ভুল কর্মগুলো আগামী গত 3-4 বছরে করে গেছেন, সেইগুলো রেকটিফিকেশন করার চেষ্টা করছেন দক্ষিণ এশিয়ার পলিটিক্সের সাপেক্ষে। কারণ উনি জানেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সেই পুরনো কাসুন্দি যদি ঘাটতে তিনি শুরু করেন, তাহলে নিঃসন্দেহে জো বাইডেন কিন্তু বড় বিপাকে পড়তে পারেন। আর ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগল প্রেসিডেন্ট, পাগল আমি কোট আনকোট অন্য সেন্সে বলছি যে উনি আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট, উনি কি করবেন তা নিজেই হয়তো জানেন না 5 মিনিট আগে। ঠিক সেখানে যদি প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করতে গিয়ে জো বাইডেনের প্রত্যেকটা পোল খুলতে শুরু করেন, তাহলে কিন্তু সব থেকে বড় বিপাকে পড়তে পারেন জো বাইডেন। সেখানেই কিন্তু সালিভানকে ভারত সফরে পাঠানো, এবং সালিভানকে ভারত সফরে পাঠানো ঠিক আগের দিন মোহাম্মদ ইউনূসকে ফোন করে কার্যত হুমকি এবং হুঁশিয়ারি দেওয়া। কি কথা হয়েছে তা অলরেডি প্রেস কনফারেন্স করে বাইডেন জানিয়ে দিয়েছে। হঠাৎ করে জো বাইডেন মোহাম্মদ ইউনূসের উপর রেগে কেন গেলেন, এই প্রশ্নই তো তুলতে শুরু করে দিয়েছিলেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আমিও সেদিন বলেছিলাম 100% এটা শশাঙ্ক রিডেমশনের মতো সিনেমাটার মতো নিজের মুক্তির পথ খুঁজতে চাইছেন জো বাইডেন। কালকে সালিভান কি বলেছেন? সালিভান বলেছেন ভারতের উচ্চপদস্থ অফিসিয়ালরাও বিশ্বাস করে না শেখ হাসিনাকে সরানোর পিছনে আমেরিকা যুক্তরাষ্ট্র আছে।
এবার প্রথমে সালিভান কেন এই কথাটা বললেন আপনারা বোঝার চেষ্টা করুন। কারণ এই শেখ হাসিনাকে সরানোর পিছনে গোটা বিশ্ব সবথেকে বেশি অভিযুক্ত করেছে জো বাইডেনকে। আর গোটা বিশ্ব বুঝে গেছে আদতে শেখ হাসিনাকে সরানোর পিছনে কিন্তু জো বাইডেনের ষড়যন্ত্রই আছে। এখন জো বাইডেন বিপাকে পড়ে ভারতকে সাক্ষী করে এ ধরনের কথাবার্তা বলতে চাইছেন। ভারতের উচ্চপদস্থ কর্মকর্তা মানে কাদের বুঝিয়েছেন? নিশ্চিতভাবে ইন্টেলিজেন্স কর্মকর্তাদের উনি বোঝাতে চেয়েছেন। কিন্তু ভারত কি বিশ্বাস করে কি করে না সেটা অনেক পরের প্রশ্ন। আদতে জো বাইডেন শেখ হাসিনাকে সরিয়েছেন কিনা সে বিষয়ে কিন্তু কোনো সোজাসাপটা বিবৃতি তারা আজ অবধি দিতে পারেনি। উল্টে বাংলাদেশকে দিনের পর দিন মোহাম্মদ ইউনূস আরো স্পেসিফিক্যালি বললে যেভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র সাহায্য করেছে, এটা যে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত ছিল তা কিন্তু আন্তর্জাতিক মহল আজকে সুস্পষ্টভাবে বুঝতে শুরু করে দিয়েছে। শুধু সালিভান যে এটা বলেছেন তাই নয়, কারণ গার্সেটি কি বলেছে জানেন? গার্সেটি বলেছে বাংলাদেশের পরবর্তী নির্বাচন করতে সাহায্য করবে ভারত এবং আমেরিকা। আর এখানেই প্রশ্ন, বাংলাদেশ তো একটা স্বাধীন রাষ্ট্র, এখানে ভারত কেন বাংলাদেশের নির্বাচন করতে সাহায্য করবে? অর্থাৎ বাংলাদেশকে কার্যত খুশি করতে ভারতকে সঙ্গে নিয়ে জিওপলিটিক্যাল সারফেসে দক্ষিণ পলিটিক্স মানে দক্ষিণ এশিয়ার পলিটিক্সটা সম্পূর্ণভাবে বদলে দিতে চাইছে এই বাইডেন প্রশাসন। তা কিন্তু কালকে আরো একবার স্পষ্ট হয়ে গেল। গার্সেটির কথাগুলো একটু আপনাদের বলতে চাই, তাহলে আপনারাও বুঝবেন হঠাৎ করে বাংলাদেশকে নিয়ে এত তৎপর কেন হয়ে গেল বাইডেন প্রশাসন, এবং বাংলাদেশের রাজনীতি বদলানোর জন্য নতুন সমীকরণ তৈরি করতে চাইছে বাইডেন প্রশাসন, তাও আবার ভারতকে সঙ্গে নিয়ে। পরিষ্কারভাবে ভারত এবং আমেরিকা দুজন মিলে বাংলাদেশের রাজনীতি বদলে দেবে, এ কথাই কালকে আবার বলেছেন আমেরিকার এই গার্সেটি। তিনি কি বলেছেন? তিনি বলেছেন আমরা সবাই চাই একটি স্থিতিশীল, সমৃদ্ধ এবং সহনশীল বাংলাদেশ, এবং এ লক্ষ্যেই ভারত এবং যুক্তরাষ্ট্র একে অপরের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে। অর্থাৎ সালিভান যে কথাগুলো বলেছেন এইখানে কথাগুলো 180 ডিগ্রি বদলে যাচ্ছে। সালিভান বলেছিলেন ভারত বিশ্বাসই করে না হাসিনাকে সরানোর জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র দায়ী, আর এখানে এরা বলেছেন ভারতকে সঙ্গে নিয়েই আমরা মানে বাংলাদেশকে বদলে দেব। অর্থাৎ সালিভানের বিশ্বাস আদতে ভারত কি বিশ্বাস করে সেটা উনি ভাবছেন না, মানে ভারত জানে এর পিছনে আমেরিকা আছে, কিন্তু এখন ভারতকে তেল মারার জন্য এখন সব জায়গায় বাইডেন প্রশাসন ভারতকে নিয়ে আসার চেষ্টা করছেন। কারণ এরাও জানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের যে সম্পর্ক তাতে কিন্তু সব থেকে বড় বিপাকে পড়বে বাইডেন। তাই এখন বাংলাদেশের রাজনীতি স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য বাইডেন প্রশাসন ভারতকে আহ্বান জানাচ্ছেন। একদম অফিসিয়াল স্টেটমেন্ট, আপনারা যে কোনো নিউজ পোর্টালে পেয়ে যেতে পারেন। হঠাৎ করে ভারতকে নিয়ে এই ধরনের স্টেটমেন্ট অন্তত আমেরিকার থেকে আন্তর্জাতিক মহল আশা করেছিল নাকি আমি অন্তত জানি না। গার্সেটি আরো কি বলেন? গার্সেটি বলেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা গত সপ্তাহে একটি বৈঠক করেছিলেন এবং সেখানে বাংলাদেশ ছিল আলোচ্য বিষয়। যারা ভিডিওতে কমেন্ট করেছিলেন সত্যি বাংলাদেশকে নিয়ে আলোচনা করছে তো সালিভান এবং অজিত দোভাল, এই হলো আমেরিকার অফিসিয়াল স্টেটমেন্ট, যেখানে এরা নিজেরাও বলছেন তারা বাংলাদেশকে নিয়ে আলোচনা করেছেন। আমরা কিভাবে বাংলাদেশকে সব থেকে বেশি সাহায্য করতে পারি, দ্রুত নির্বাচন আয়োজন করতে পারি এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে পারি, সেটাই ছিল প্রধান আলোচ্য বিষয়। রাজনৈতিক পরিস্থিতি এবং শাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে আলোচনা করতে চেয়েছেন গার্সেটি। আরও তিনি বলেছেন শাসন ব্যবস্থা পরিবর্তন করা একটু কঠিন হয়ে পড়ে, তবে এটিকে যদি বিশ্ব সম্প্রদায় গ্রহণ করতে পারে তাহলে একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া যেতে পারে। মানে আরো এরকম অনেক কথা গার্সেটি কালকে বলেছেন, যেখানে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন হঠাৎ করে ভারতকে পাশে নিয়ে বাংলাদেশকে বদলানোর রাজনীতি করতে চাইছেন গার্সেটি। অনেকে বলছেন, মানে বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেজ, বিভিন্ন সোর্স মারফত আমার কাছে যে খবর আসে, এই যে সালিভান ভারতের সঙ্গে মিটিং করেছেন, এখানে মোহাম্মদ ইউনূসের একটা সেফ এক্সিট চেয়েছেন তিনি ভারতের কাছে। ভারত যেন ডোনাল্ড ট্রাম্পকে বোঝায় মোহাম্মদ ইউনূস এই যে সরকার কার্যত ব্যর্থ হয়েছে, ফেল করেছে, তাকে একটা সেফ এক্সিট দেওয়া হয়। ঠিক দুদিন আগে আমার আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে আমি তুলে ধরেছিলাম, যেখানে বাংলাদেশের এক সাংবাদিক টুইট করে বলেছিলেন 2025-এ মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে চলে যেতে চাইবেন, তখন উনি বলবেন তার শারীরিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর হয়ে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এতটাই খারাপ জায়গায় যাবে যে মোহাম্মদ ইউনূস আর বাংলাদেশকে কন্ট্রোল করার জায়গায় থাকবে না। আর এই সালিভানের সাথে ভারতের এই মিটিং নিঃসন্দেহে সেই মোহাম্মদ ইউনূসকে সেফ প্যাসেজ দেওয়ার জন্য বলে অনেকে মনে করতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ ভারতকে তেল দিয়ে এখন আমেরিকা যুক্তরাষ্ট্র চাইছে যেন ভারত এবং ডোনাল্ড ট্রাম্পের মতো এই লিয়াজোটা করা সম্ভব হয়, যেন মোহাম্মদ ইউনূসকে একটি সেফ প্যাসেজ বাংলাদেশ থেকে দেওয়া যায়, এবং বর্তমানে বা এই বাংলাদেশের রাজনীতি বর্তমানে যেভাবে চলছে তা যেন সম্পূর্ণ বদলে গিয়ে ফের একবার নির্বাচন করে আওয়ামী লীগ সরকারকে এই বাংলাদেশে মনোনয়ন করা সম্ভব হয়। তাহলেই কিন্তু ভারত এবং আমেরিকা, আরও স্পেসিফিক্যালি বললে দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্সটা অত্যন্ত স্থিতিশীল একটা জায়গায় চলে যেতে পারে। এই দুই প্রেস কনফারেন্স নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ,
এবং শেখ হাসিনার বিরুদ্ধে আমেরিকার রাগটা কি ছিল আপনারা বুঝুন। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটা ডোনাল্ড ট্রাম্পকে তুলে দিতে চায়নি। তার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমেরিকা কিন্তু তীব্রভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ করেছিলেন। এছাড়াও শেখ হাসিনা আরো একটা জিওপলিটিক্যাল মিস্টেক করেছিলেন বলে আমার মনে হয়, তিনি অত্যন্ত ক্লোজড হয়ে যাচ্ছিলেন চীনের সঙ্গে। এই চীনের সঙ্গে ক্লোজনেসটা কোনোভাবেই জো বাইডেন কিন্তু অ্যাকসেপ্ট করেনি। চীন বিপুল আকারে লোন দিয়েছিলেন বাংলাদেশকে। ভারত এই পুরো বিষয়টা জো বাইডেনের সঙ্গে লিয়াজো করার চেষ্টা করেও আলটিমেটলি সফল হতে পারেননি, কারণ জো বাইডেন ছিল প্রতিহিংসাপরায়ণ রাজনীতিবিদ। এখন ডোনাল্ড ট্রাম্প এসে রিয়েলাইজ করতে শুরু করে দিয়েছেন যে মোহাম্মদ ইউনুসকে বসিয়ে দিয়েছেন জো বাইডেন, আর জো বাইডেন সরে যাওয়ার পর মোহাম্মদ ইউনুসকে সরানোর কাজটা করবে আমেরিকা যুক্তরাষ্ট্র। জো বাইডেন সরে যাওয়ার পর তার সমস্ত লোকজনকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পত্রপাঠ বিদায় করে দিয়েছেন, এবং ডোনাল্ড ট্রাম্পের যে মন্ত্রিসভা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ, সেখানে 7 জন ভারতীয় বংশোদ্ভূতকে নিয়োগ করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে স্পেসিফিক্যালি দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্সকে কন্ট্রোল করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। তার লোক নির্বাচন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। মোহাম্মদ ইউনুসও কার্যত দুদিন আগে স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প আসার ফলে বাংলাদেশের রাজনীতি হয়তো অনেকটা বদলাতে পারে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সালিভানের এই ধরনের প্রেস কনফারেন্স, যেখানে তিনি ভারতকে সাক্ষী করে হাসিনাকে সরানো নিয়ে কথা বলতে চাইছেন, আর এখানে সেম ভাবে গার্সেটি বলছেন বাংলাদেশের পলিটিক্সে স্থিতিশীলতা আনবে ভারত এবং যুক্তরাষ্ট্র। অর্থাৎ এতবার করে ভারত প্রীতি দেখানো বা ভারতের সঙ্গে চলার একটা প্রতিশ্রুতি আমেরিকা যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন কেন দেখাচ্ছে, সেটাই তো এখন লাখ টাকার প্রশ্ন। যে হাসিনাকে বাইডেন প্রশাসন কার্যত গুরুত্বই দেয়নি, সেই হাসিনা প্রসঙ্গ অবতারণ করতে বাধ্য হচ্ছে সালিভান, যিনি কিনা আমেরিকা যুক্তরাষ্ট্রের সেকেন্ড মোস্ট ভ্যালুয়েবল পার্সন। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প এলে মোহাম্মদ ইউনুসের জন্য সেফ প্যাসেজ আমেরিকার বাইডেন প্রশাসন চাইছেন, তা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। অন্তত ভারতের সঙ্গে মিটিং এর পরে এই ধরনের প্রেস কনফারেন্স করে ভারতকে সঙ্গে নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কনফিডেন্সে নিয়ে মোহাম্মদ ইউনুসকে দেশ ছাড়ার জন্য একটি প্যাসেজ খুঁজছে জো বাইডেন। কারণ মোহাম্মদ ইউনুস যদি চাপে পড়েন, ধরা পড়েন, তাহলে জো বাইডেন কিন্তু সব থেকে বড় বিপাকে পড়তে পারেন। একের পর এক চুক্তি, একের পর এক মৌলবাদী সংস্থাকে প্রশ্রয় দেওয়া, সব মিলিয়ে জো বাইডেনের ভবিষ্যৎ নিয়েও কিন্তু এই প্রেস কনফারেন্সের পর এক বড় প্রশ্নচিহ্ন উঠে যেতেই পারে। সে আপনারা বিশ্বাস করুন বা না করুন। বিএনপি ও তার মিত্ররা ডক্টর ইউনুসকে সাফ বার্তা জানিয়ে দিচ্ছে যে আপনার সার্ভিসের আর প্রয়োজন নেই। বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যদি কাউকে স্যাক করা হয়, কাউকে যদি চাকরিচ্যুত করা হয়, তাহলে চিঠিতে কি লেখা হয়? যে আপনার সার্ভিসের আর প্রয়োজন নেই। দর্শক, ঠিক সেইভাবে খুবই জরুরি খবর, বিএনপি এবং তার মিত্ররা ডক্টর ইউনুসকে জানিয়ে দিচ্ছে আপনার সার্ভিসের আর প্রয়োজন নেই, আপনি মান সম্মান নিয়ে চলে যান। ক্লিয়ার কথা। দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান মাহমুদুর রহমান মান্না। আচ্ছা, আপনি চিন্তা করেন, মাহমুদুর রহমান মান্না, বিএনপি, এরা তো এদের গোড়া তো এক জায়গায়, এবং সেটা হচ্ছে ভারত। ভারতের কথায়, ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ, মাহমুদুর রহমান মান্না, বিএনপি সবাই বলছে দ্রুত নির্বাচন দিয়ে চলে যান। আচ্ছা, দ্রুত নির্বাচন দিয়ে চলে যান, তারপরে দেশটা চালাবে কে? বিএনপি। বিএনপি কি যোগ্যতা? চুরি, লুটপাট, দুর্নীতি ছাড়া বিএনপির আর কি যোগ্যতা? দেশের যে করুণ অবস্থা, হাসিনা দেশটাকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, 16 বছরে দেশটাকে যেভাবে ফোকলা করে দিয়েছে, সেটা মেকআপ করতে তো সময় লাগবে। ডক্টর ইউনুস সরকার যখন সবকিছু গুছিয়ে আনছেন দেশে বিদেশে, না 2-3 মাসের মধ্যেই সামনে মূল্যস্ফীতি কমে আসবে, একটা স্থিতিশীলতা আসবে। এই সময়ে বিএনপি তাদের মিত্ররা বলছে যে আপনি চলে যান মান সম্মান নিয়ে। এর মানে কি? তারপরে তারা চালাবে। মাহমুদুর রহমান মান্নাদের তো আর মেম্বার হওয়ারও ভোট নাই, কিন্তু বিএনপি তাদেরকে এমপি বানাবে, মন্ত্রী বানাবে, এই প্রতিশ্রুতি দিয়েছে। এজন্য ডক্টর ইউনুসকে বলছে চলে যান। দেশটাকে কোথায় নিতে চায়? আর ডক্টর ইউনুস চলে যাওয়া মানেই তো আওয়ামী লীগের ক্ষোভটা দেখেন। আপনি গত কয়েক সপ্তাহ যাবত আওয়ামী লীগের বক্তব্য শুনেন, বিএনপির বিরুদ্ধে একটা সিঙ্গেল বক্তব্য আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে নেই। সব বক্তব্য বিএনপির, আওয়ামী লীগের সব বক্তব্য ডক্টর ইউনুস খারাপ, ইউনুস। শেখ হাসিনা যে এটিমের সাথে বক্তব্য দিয়েছে, সেখানেও সব খুব ইউনুসের বিরুদ্ধে। সুদখোর ইউনুস, রক্তচোষা ইউনুস। এর মানে ডক্টর ইউনুস চলে যাওয়া মানে আওয়ামী লীগ সাথে সাথে চলে আসে। আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে যেভাবে হোক, ডক্টর ইউনুস যেদিন বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দিবেন, আপনি মনে রাখবেন সারা পৃথিবীব্যাপী আওয়ামী লীগ মিষ্টি বিতরণ করবে। অতএব এই ডক্টর ইউনুসকে সরিয়ে আওয়ামী বান্ধব, আওয়ামী সহনশীল একটা তথাকথিত দুর্নীতিবাজ সরকার আনতে চায় মাহমুদুর রহমান মান্নারা। তাহলে প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা কি নির্বাচনের বিরোধিতা করছি? না, আমরা সুষ্ঠু নির্বাচন করছি। আমরা নামকাওয়াস্ত কিংবা মাগুরার উপনির্বাচন মার্কা নির্বাচনের বিরোধিতা করছি, এবং
সুষ্ঠু নির্বাচন যদি করতে চায়, যে নির্বাচনে প্রকৃতপক্ষে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এবং এর মধ্য দিয়ে ভালো মানুষ ক্ষমতা আসতে পারবে, সে নির্বাচন করতে হলে সময় লাগবে, সংস্কার করতে হবে। সংস্কার আগে সেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই জন্য দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান, এটা ডক্টর ইউনূসকে এক ধরনের হুমকি। এবং মান সম্মান নিয়ে চলে যান এর অর্থ কি? দ্রুত নির্বাচন না দিলে আপনার মান সম্মান থাকবে না, আপনাকে পিটিয়ে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগ, মাহমুদুর রহমান মান্না, বিএনপি এরা মিলে পিটিয়ে মান সম্মান নষ্ট করে তারপরে তাড়িয়ে দিবে ডক্টর ইউনূসকে। হুমকির কথা ব্যাখ্যা কিন্তু এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বলে দিচ্ছি পাল্টা যে না, ডক্টর ইউনূস যাবেন না। ডক্টর ইউনূস সংস্কার করবেন। এই 2025 সালে যুদ্ধের মতো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস। অতএব ডক্টর ইউনূস যাবেন না, তিনি ডক্টর ইউনূস থাকবেন। ডক্টর ইউনূস সংস্কার করবেন, তারপর সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। অতএব এসব হুমকি ধামকি দিবেন না। জনগণ ডক্টর ইউনূস সরকারের সাথে আছে, থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। স্পষ্ট বার্তা, সাফ বার্তা। এবং সুর আওয়ামী লীগ, বিএনপি, মাহমুদুর রহমান মান্নাদের মিলে যাচ্ছে, জাতীয় পার্টি মিলে যাচ্ছে। জাতীয় পার্টি তো খুব কষ্ট, কারণ তাদেরকে ডাকছে না। অন্য সরকার আসলে তো ঠিকই ডাকবে। আওয়ামী লীগ কি ডাকবে, তার জাতীয় পার্টি কেন ডাকবে না? তারা বলবে না গণতন্ত্রে কেন আমরা ডাকবো না, গণতন্ত্রে সবাই থাকবে। মাহমুদুর রহমান মান্না বলেন, দ্রব্যমূল্য বাড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, প্রশাসনের কোনো শৃঙ্খলা নেই, দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান, নাহলে পরিস্থিতি খারাপ হতে পারে। সংস্কার নামে দীর্ঘসূত্রিতা করবেন। ওই বিএনপির ট্যাবলেট খেয়েছে। আচ্ছা, ডক্টর ইউনূস চলে গেলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না আরো খারাপ হবে? আরো খারাপ হবে। তখন তো মানুষ ঘর থেকে বেরোতে পারবে না। বিএনপি এখন ক্ষমতায় নেই, তারপরও বিএনপির লোকজনের উত্তক্ততা সহ্য করতে না পেরে আমাদের নারীরা এখন আত্মহত্যা করে। আর ক্ষমতা আসলে কি হবে চিন্তা করে দেখেন, দেশটা নরকে পরিণত হবে। এই জন্যে বিএনপির মতো এই অবশক্তি যাতে ক্ষমতায় না আসতে পারে, এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। সোজা সাপটা কথা। তিনি বলেন, ডক্টর ইউনূস এই কথা বলতে পারেন না যে ছাত্রদের রাজনৈতিক দল করার সুযোগ করে দিতে চাই, ওদের অধিকার আছে, বিতর্ক সৃষ্টি করবে না। হ্যাঁ, ওদের অধিকার আছে, সুযোগ করে। আচ্ছা, আপনাদের রাজনীতি করার সুযোগ তো কেন দিচ্ছে? ছাত্রদের রাজনীতি করার সুযোগ করে দিতে চাওয়াটা যদি অপরাধ হয়, তাহলে আপনাদের সুযোগ করে কেন দিচ্ছে? আপনারা তো আগে রাজনীতি করতে পারতেন না, চিনা বলে ডক্টর ইউনূস এখন সুযোগ করে দিচ্ছে, অধিকার দিচ্ছেন। এটা অন্যায় হয়েছে নাকি? মানে ডক্টর ইউনূস বিএনপির পক্ষে বলে ঠিক আছে, আর নিরপেক্ষ বলে ঠিক নেই। আর এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ডক্টর ইউনূস সরকার কিসের সরকার? ছাত্র জনতা তাকে বসিয়েছে। বিএনপি, জামাত বা মাহমুদুর রহমান মান্নারা বসায় নাই, ছাত্র জনতা তাকে বসিয়েছে। ছাত্র জনতা অভ্যুত্থানের ফলে, বিপ্লবের ফলে ডক্টর ইউনূস সরকার। অতএব এই সরকার সবার নয়, আওয়ামী লীগের নয়। ছাত্র জনতার প্রতি একটা সফট কর্নার তো থাকবেই। তবে হ্যাঁ, অনৈতিক সুবিধা তো দিচ্ছেন না। ডক্টর ইউনূস কি ছাত্রদের রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না? জনগণকে বলেছেন সবাই ছাত্রদের দলে আসেন, কথা বলেছে না। বিতর্ক সৃষ্টি করবেন না। আগে বলেছিলাম সরকারকে 3 বছর সময় দিতে হবে, কিন্তু এখন বলছি যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। দিনকে দিন বিতর্ক বিভক্তি বাড়ছে। সরকার কোনো কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জন দেখাতে পারেনি। অর্জন দেখানোর সময় এখন এসেছে, আপনার দেখবেন। আর অর্জন অনেকে বিষয় আমরা আলাদা কথা বলতে পারি, কিন্তু ইন দ্য মেইন টাইম মাহমুদুর রহমান মান্নাদেরকে সিটের প্রলোভন দেখে বিএনপি কিনে নিয়েছে বলে এইসব কথা বলছে মাহমুদুর রহমান মান্নারা। নোয়াখালী ও কুমিল্লা যৌথ বাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতার মৃত্যু ঘটনায় বিচার দাবিতে সমাবেশে। আচ্ছা, ঠিক আছে, যৌথ বাহিনীর অভিযানে বিএনপি বা যুবদল নেতা নিহত, কিন্তু বিএনপির হাতে যে বিএনপি প্রায় 30 জন নিহত হয়েছে, এ বিষয়ে কোনো প্রতিবাদ সমাবেশ বা মাহমুদুর রহমান মান্নাদের বক্তব্য তো আমরা দেখি না। তাহলে কি বিএনপিকে মারবে? এটা জায়েজ। আর যৌথ বাহিনীর অভিযানে যদি কোনোভাবে কেউ মারা যায়, এটা আমরা চাই না, তাহলে সেটা না জায়েজ নাকি? তা আপনার এই 2 নম্বরই কেন করেন? সব মৃত্যুর বিরুদ্ধে কথা বলেন। এখানে বলছেন মাহমুদুর রহমান মান্না, যুবদল নেতা তৌহিদের হত্যার নিন্দা জানানোর ভাষা নেই। তার কুমিল্লা যে আরেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছে বিএনপির লোকজনেরই পিটুনিতে, সেটার নিন্দা জানানোর ভাষা আছে আপনার না? তাহলে ভাষা থাকলে সেটা একটু জানান। যৌথ বাহিনীর হাতে এই হত্যার কারণ ব্যাখ্যা করতে হবে এবং প্রধান উপদেষ্টা, সব উপদেষ্টাকে। বাংলাদেশে এই ধরনের ঘটনা অনেক ঘটে। হ্যাঁ, এই জন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। আমরা এই ধরনের একটা ঘটনা আর দেখতে চাই না। এই বিষয়ে ডক্টর ইউনূসের নীরবতা মেনে নেওয়া যায় না। নীরবতা নয়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে, প্রেস রিলিজ দেওয়া হয়েছে। কোথায় নীরবতা? এটি এড়িয়ে গেলে মনে রাখতে হবে, একটি ঘটনাকে উপেক্ষা করে অনেক কিছু ঘটে যায়। এর মানে কি এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি চাঁদাবাজির লাইসেন্স পাবে আর ডক্টর ইউনূসকে সরিয়ে দিবেন? আওয়ামী লীগের সাথে আপনাদের কথা মিলে যাচ্ছে কেন? আমরা মাহমুদুর রহমান মান্নাদের আগেও সন্দেহ করতাম যে এরা আদৌ কি সরকার বিরোধী না উপর সরকার বিরোধী। আর সরকার বিরোধী হয়ে থাকলে ওই ভারতের বেঁধে দেওয়া লিমিটের মধ্যে সরকার বিরোধী, তার চাইতে লিমিট ক্রস, ভারতের লিমিট
মাহমুদুর রহমান মান্নারা বিএনপি কেউ ক্রস করতে পারেনি গত 15 বছরে বা 16 বছর। এই জন্যই গত 15 বছরে বিরোধী দল কোনো আন্দোলন সফল হয়নি, জনসম্পৃক্ত হয়নি। আর যখনই ভারতের লিমিট ক্রস করেছে ছাত্র জনতা তখনই সফল হয়েছে। মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষ বলে কোথায় ঐক্য, শুধু তো অনৈক্যের ধ্বনি। ইউনূস সরকার একটি দলকে অভিযুক্ত করে আরেকটি দলকে কিছু বলে না। মানে এটা তারা কি বুঝিয়েছেন? বিএনপিকে অভিযুক্ত করে আর জামাতকে কিছু বলে না, এটা কেন জামাতকে বলবে? জামাত কি চাঁদাবাজি করে, না লুটপাট করে, না ছিনতাই করে, না নারীদের উত্ত্যক্ত করে আত্মহত্যার দিকে ঠেলে দেয়? জামাত এগুলো করে, কি বলবে? এখন বিএনপি চাঁদাবাজি করে সেটা বলতে হলে কি জামাতকেও চাঁদাবাজ বলতে হবে নাকি? জামাত তো চাঁদাবাজি করে না ভাই, কেন বলবে? তার দল করবে, শিক্ষার্থীদের কথা বলছে, তার দল করবে ভালো কথা, কিন্তু সরকার সুযোগ সুবিধা নিয়ে দল করলে তো মানুষ মানে না। আচ্ছা, কোথায় সরকারের সুযোগ সুবিধা নিচ্ছে? আপনার কি দেখলেন সরকারের সুযোগ সুবিধা নিতে? কোথাও সরকার কোনো সুযোগ সুবিধা নিচ্ছে না, কিন্তু ভয় পাচ্ছে। এমনিতেই মাহমুদুর রহমান মান্নাদের ভ্যালু নাই, তার মধ্যে নতুন দল, তরুণ প্রজন্ম, তখন তো মান্নাদেরকে কেউ গুনবেই না। এই ভয় এখন বিএনপি আওয়ামী লীগের সাথে সুর মিলে মাহমুদুর রহমান মান্নারা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ছাত্রদের যে সফলতা, এটা এখন বিএনপি এবং তার মিত্র এই মাহমুদুর রহমান মান্নাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই জন্যে বিএনপি, মাহমুদুর রহমান মান্না, এদের সার্বক্ষণিক চেষ্টা থাকবে যে 24কে ভুলিয়ে দেয়া। 24কে তারা ধারণ করবে না। আপনারা দেখবেন এই যে বিএনপির 31 দফার মধ্যে 24 নেই, 71 আছে কিন্তু 24 নেই। হ্যাঁ, এখন বলবেন যে ওটা তো 24-এর আগে, কিন্তু 24-এর পরে তাহলে এগুলো প্রচার করছেন কেন? আপনার সংশোধন কেন করছেন না? এবং ওই 31 দফা ছিল ফেসিবাদের বিরুদ্ধে, এখন তো ফেসিবাদ নাই, তাহলে ওই 31 দফা কার বিরুদ্ধে? এখন অস্পষ্ট। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ইনশাল্লাহ আবার রাজপথে সক্রিয় হয়েছে। ইউনূসের পতন এখন মাত্র সময়ের ব্যাপার। আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধভাবে পতনটা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে, লিফলেট বিতরণ, বিক্ষোভ কর্মসূচি, মশাল মিছিল এবং সর্বশেষে 18 তারিখে যে হরতাল ঘোষণা করেছে, সেই লক্ষ্যে সারা বাংলাদেশের রাজপথের নেতাকর্মীরা, দুর্দিনের নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধ হচ্ছেন। ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ এই আন্দোলনটা সফল করছেন। এই আন্দোলনে ইনশাল্লাহ আমাদের তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, আমি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি যে আসলে এই তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা আপনারাই হচ্ছেন আমাদের নেতা। এই তৃণমূলের অবহেলিত নেতৃত্বই হচ্ছে আজকের এই দুর্দিনে আমাদের নেতা। তাই আপনাদেরকে সালাম জানাচ্ছি। আপনারা ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন। আপনারাই নেতা। আপনারা আবার কিসের নেতা খুঁজবেন, কাকে নেতা খুঁজবেন? কেউ যদি আপনার খোঁজ খবর না নেয়, কেউ যদি চলে যায়, তার মানে যে চলে যাবার সে তো চলে যাবে, যে চলে যাবার সে তো চলে যাবে, যে চলে গেছে সে চলে যাবে, যাওয়ার ছিল এই জন্য সে চলে গেছে, সে আসবে না। এখন কি আওয়ামী লীগ থাকবে না? না, থাকবে, নেতৃত্ব দিবে। আপনি নেতা, আপনি নেতৃত্ব দিবেন। কেউ যদি থাকতে না চায় তাকে কি রাখতে পারবেন? এই যে গান শুনছেন না, যে শিকল বেরি দিলে কি আর বেঁধে রাখা যায় যদি না থাকিতে চায়। যে থাকতে চায় না সে চলে গেছে, খবর নিবে না, এটাই স্বাভাবিক। এখন আপনি থাকবেন, আপনি নেতৃত্ব দিবেন। আপনার নেতৃত্বেই 75 সালের যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, 90 যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, 111 যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, আপনার নেতৃত্বে আওয়ামী লীগ সেভাবে ঘুরে দাঁড়াবে। আপনি বাংলাদেশে আওয়ামী লীগের নেতা এবং প্রকৃত নেতা। আপনারা হচ্ছেন খাঁটি সোনা, আপনারা হচ্ছেন হীরা মুক্তা। সো আপনারা যখন আন্দোলনে নামবেন, তখন এই আন্দোলন ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। চাই ইনশাল্লাহ বাংলাদেশে আন্দোলন জমে গেছে ইনশাল্লাহ। আর আওয়ামী লীগ যখন আন্দোলনের ডাক দেয়, আর সেই আন্দোলন যখন জমে যায়, তৃণমূলের আওয়ামী লীগ যখন রাজপথে নামে, ইতিহাস বলে না যে আওয়ামী লীগ কোনো আন্দোলনে পরাজিত হয়েছে। ইতিহাস বলে না যে আওয়ামী লীগ কোনো আন্দোলনের রাজপথে আওয়ামী লীগ হেরেছে। আওয়ামী লীগ কখনো হারে নাই, ইনশাল্লাহ এবারও হারবে না। আপনারা সেই আন্দোলনের নেতৃত্ব দিন। আর নেতাকর্মীদেরকে আমরা বলবো যে নেতাকর্মী ভাইয়েরা, এমপি মন্ত্রী সহ যারা আছেন ভাইদেরকে বলবো, অনুরোধ করব যে আপনাদের একটা নৈতিক আদর্শিক দায়িত্ব হচ্ছে আমাদের এই ভাইদের খোঁজখবর রাখা। যারা এখনো খোঁজখবর রাখেন নাই, খোঁজখবর নেন নাই, আপনাদের নিজের সম্পদ বাঁচাতে, নিজের ইজ্জত বাঁচাতে, নিজের দলের ভবিষ্যৎ বাঁচাতে আপনাদের অবশ্যই আপনাদেরকে এই নেতাকর্মীদের খোঁজখবর রাখতে হবে। আমি একটা বার্তা দিতে চাই নেতাদেরকে, এমপি মন্ত্রীদেরকে, ভাই আমি সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে আমি কথা বলি, প্রত্যেক দিনই চেষ্টা করি না কোনো গ্রুপে যাওয়ার। অসংখ্য রিকোয়েস্ট আসে বিভিন্ন জায়গা থেকে যাওয়ার, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি 2-1টা জায়গায় যাওয়ার চেষ্টা করি, যাই। তাদের কথা ভাষা আমি বুঝি। আপনি যত বড় নেতাই হন না কেন, পার্টি অফিসে যাইলে
কিন্তু আপনাকে অপমান অপদস্থ হতে হবে আপনি যদি এখন তাদের পাশে না দাঁড়ান। তাদের ক্ষোভের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। তাই আমি বলবো যে এই অবহেলিত তৃণমূলের নেতা কর্মীদেরকে, যারা আজকে এই দুর্দিনে পরিবার ছেড়ে, নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে, নিজের চাকরি ছেড়ে, আমার ছোট ভাই জসিমউদ্দিন হলের ছোট ভাই বিসিএস চাকরি ছেড়ে সে আন্দোলনে গিয়েছে, সে গ্রেপ্তার হয়েছে, এরকম অসহায় অসংখ্য নেতা কর্মীরা রাজপথে আন্দোলন করছে। 111-এর সেই নেতা শেখ সোহেল রানা টিপু ভাই আবারও আন্দোলনে গতকালকে লিফলেট বিতরণ, পরশুদিন লিফলেট বিতরণ করেছে। তো এরকম ত্যাগী নেতা আমাদের মধ্যে থেকে বের হতে হবে, রিস্ক নিতে হবে। সারা বাংলাদেশে আমার কাছে অসংখ্য ছবি আসে, অসংখ্য ফুটেজ আসতেছে, ভিডিও আসতেছে, বিভিন্ন জায়গায় কিভাবে মানুষ রিস্ক নিয়ে নিয়ে মানুষ এই লিফলেট কর্মসূচি, বিতরণ কর্মসূচি সফল করছে। তো এই আন্দোলন তো ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আন্দোলন ব্যর্থ হবে না, সাকসেস হবে, ইনুস বেগে যাবে, বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসবে। তাই আপনাদেরকে বলবো যে প্লিজ দয়া করে আপনারা আমাদের নেতাকর্মীদের পাশে থাকুন, নেতাকর্মীদের পাশে খোঁজ খবর রাখুন, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুন, তাদেরকে কিভাবে আন্দোলনটা সহযোগিতা করা যায় তাদেরকে আপনাদের অভিজ্ঞতা থেকে গাইডলাইন দেন। আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, আপনাদেরকে আমরা ভালোবাসি, ভালোবাসতে চাই। আপনারা প্লিজ সেই ভালোবাসাটুকু রাখবেন। আর সারা বাংলাদেশে ইনুসের প্রতি যে পরিমাণ অসন্তোষ বাড়ছে, মানুষ ইনুসের প্রতি মানুষের যেভাবে ঘৃণা জন্ম হচ্ছে, ইনুস এই দেশ থেকে পালাবার পথ পাবে না। সেনাবাহিনী ইনুসকে পাহারা দিয়ে রাখতে পারবে না। সেনাবাহিনী অলরেডি তাদের সাপোর্ট ইনুস থেকে উঠিয়ে নিয়েছে। সো যে কোনো সময় ইনুসের পতন একদম। একটা ভাত যখন ভাঙ্গে তখন কি হয়, হঠাৎ করে দেখবেন যে ভাতটা মনে হয় যে বালির ভাত, মনে হয় যে আছে অনেক বিশাল বড় ভাত, হঠাৎ করে দেখবেন সেই ভাত ছুটে গেছে। সো একইভাবে ইনুসের ভাত যেদিন ছুটে যাবে, আওয়ামী লীগের তৃণমূলের সকল নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী যখন ঢাকার দিকে রওনা ঘোষণা করবে, মাস টু যমুনা ঘোষণা করবে, ঢাকাতে চলে আসবে, ইনুস পালানোর পথ পাবে না। ইনুসের ভাত, সেই ভাত বালির ভাত ভেঙে যাবে ইনশাল্লাহ। তাই আপনাদেরকে সকলকে বলবো, আসুন সকলে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে আন্দোলন ঘোষণা হয়েছে, এই দেশ রক্ষার আন্দোলন, জনগণের আন্দোলন, সেই আন্দোলনকে আমরা সফল করি। আগামীকালকে বুধবার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন, বক্তব্য দিবেন। আপনারা সেই বক্তব্যটি সারা বাংলাদেশের সব জায়গায় আপনারা পৌঁছে দিবেন, সব জায়গায় প্রত্যেকটি মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দিবেন। এবং এই আন্দোলনে সকলে অংশগ্রহণ করে 18 তারিখের হরতাল সফল করে, মশাল মিছিল সফল করে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে কি ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে একটি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা আজকে সেই চাঞ্চল্যকর ভিডিও ফুটেজের আরো একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। 5 আগস্টের পর সবচাইতে বেশি আলোচনায় ছিল ছাত্র রাজনীতি এবং ছাত্রদের রাজনীতিতে আসা বা সরকারের নেতৃত্বে আসা। আর 3 জন উপদেষ্টা ছাত্র প্রতিনিধি থেকে 3 জন উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন। গুঞ্জন শোনা যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে, হয়তোবা এই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এমন ঘোষণা আসতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। ছাত্রদের রাজনীতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অনেকটাই দ্বিমত দেখা যাচ্ছে, বিশেষ করে বিএনপি বা অন্যান্য যে সকল দলগুলো রয়েছে ছাত্র রাজনীতি নিয়ে অনেক বক্তব্য বা অনেক কথাই বলছেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি গতকালকে বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন ছাত্ররা ক্যাম্পাসেই সুন্দর। ওনার বক্তব্যটা ঠিক এরকম ছিল যে বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকূলে এবং ছাত্ররা ক্যাম্পাসে। মন্ত্রণালয়গুলোতে ছাত্রদের যে কমিটি হচ্ছে, রাষ্ট্রের যে কাজ সেটি তো হবে না, বিপন্ন অবস্থা হবে, এমনটা তিনি বক্তব্য দিয়েছেন। এছাড়া ছাত্র রাজনীতি নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য রয়েছে। ছাত্র রাজনীতি নিয়ে আপত্তির জায়গাটা কোথায়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ছাত্রদের রাজনীতিতে আসা নিয়ে বা ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা নিয়ে আপত্তির জায়গাটা কোথায়, এই বিষয় নিয়ে কথা বলবো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, গতকালকে থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের যেই কর্মসূচি ছিল লিফলেট বিতরণ, সেই লিফলেট বিতরণ কর্মসূচি তারা বিভিন্ন জায়গাতে দেখা গেছে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন। এমনকি আলোচনায় এসেছে একজন সরকারি কর্মকর্তা, তিনিও আওয়ামী লীগের এই লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সরকার পতনের লিফলেট বিতরণ করছে সরকারি কর্মকর্তা। এই বিষয়গুলোর মাধ্যমে কি আওয়ামী লীগ রাজনীতিতে আবারও পুনর্বাসন পাচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসতেছে কিনা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। কারণ উপদেষ্টাদের অনেকেই বলছেন আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না।
বক্তব্যের উল্টো দেখতে পাচ্ছি আমরা বাস্তব চিত্র। আজকে আলোচনায় আমাদের সঙ্গে 4 জন আলোচক রয়েছেন। আমাদের সাথে যুক্ত আছেন মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, মহাসচিব খেলাফতে রাশেদা বাংলাদেশ, রয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান, রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক জিএস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রয়েছেন উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা, রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন ইঞ্জিনিয়ার থয় চিং মং শাক, আমজনতার দল। আমরা 4 জনকে স্বাগত জানাচ্ছি এবং দর্শক যারা দেখছেন আপনাদেরকে যুক্ত করবো, কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যারা যুক্ত হতে চান সেই লিঙ্কের মাধ্যমে যুক্ত হতে পারেন। জনাব নুরুজ্জামান, যেমন ভাই আপনাকে দিয়ে শুরু করি। প্রথম বিষয়টাই আসি যে ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে আপত্তির জায়গাটা কোথায়, কে বলবেন আপনি বিষয়ে? জনাব নুরুজ্জামান, আনমিউট করতে হবে, মাইকটা মিউট আছে, আনমিউট করে নেন, মাইকটা আনমিউট করেন। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ প্রথমে আমাকে সংযুক্ত করার জন্য, এবং সম্মানিত যে সহ আলোচক আছেন আমার সাথে এবং যে সকল দর্শক রাত জেগে দেখছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন। আপনি যেমনটি বলছেন যে ছাত্রদের দল করার ব্যাপারে, দেখুন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দল যে কেউ করতে পারে, ছাত্রদেরও দল করার অধিকার আছে। কিন্তু এই পার্টিকুলারলি এই দলটা নিয়ে এত কথা হওয়ার মূল কারণটা হচ্ছে যে এই এদের সমর্থনকারী বা তারা যে কনসেপ্ট নিয়ে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, তাদের 2 জন উপদেষ্টা এই সরকারে আছেন। কোন 3 জন উপদেষ্টা? 3 জন, হ্যাঁ, মাহফুজ সহ 3 জন। এর কারণেই মূলত এই আলোচনাটা হচ্ছে, কারণ তারা উপদেষ্টা হিসাবে থাকতেই পারেন, কিন্তু এই উপদেষ্টাদের যখন রাজনৈতিক সরকার গঠন হয় তখন আমরা জানি যে সে প্রধানমন্ত্রী হন আর সংসদ সদস্য হন আর উপদেষ্টা হন, যেই হন না কেন তিনি একটি রাজনৈতিক পরিচয় বহন করেন। এই যে 3 জন উপদেষ্টা আছেন ছাত্রদের পক্ষ থেকে, তারাও তাদের একটা রাজনৈতিক পরিচয় আছে, আমরা আপাতত এইটুকুই ধরে নিই। কিন্তু তারা হয়তো তাদের রাজনৈতিক পরিচয়টাকে হাইড করে হোক আর যে কারণে হোক, তারা ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানে তাদের যে ভূমিকা ছিল সে কারণে তারা এই উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন। কিন্তু এই স্থান পাওয়ার পরে স্বভাবতই তাদের কার্যক্রমটা আমাদের কাছে যেটা হবে, মানে ধরে নিতে হবে, সেটা হচ্ছে নিরপেক্ষ। তারা কোনোভাবেই কোনো পক্ষ অবলম্বন করে কোনো কথা বলতে পারেন না। যখন তারা এই ধরনের একটি সংগঠনে যোগ দিচ্ছেন, তখনই প্রসঙ্গটা আসছে যে উপদেষ্টা পরিষদের থেকে আপনি যখন সংগঠনে যোগ দিচ্ছেন, তার মানে হচ্ছে আপনি নিরপেক্ষ নন, আপনি একটা পক্ষ নিয়ে নিয়েছেন। সেই পক্ষ নেওয়াটাতেই আপত্তি। রাজনৈতিক দল গঠন করতে, এমনকি এটা নিয়ে বিএনপির মহাসচিব যেমন ভাই উপদেষ্টা 3 জনের এখন পর্যন্ত যেই নাগরিক কমিটি বলেন বা বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, তারা সমন্বয়ক হয়েছে, কিন্তু নাগরিক কমিটিতে কিন্তু এখনো তারা কোনো ধরনের পদে যুক্ত হয়নি বা তাদেরকে কোনো ধরনের পদ দেওয়া হয়নি। এখানে একটা জিনিস বলা ভালো যে আপনার বক্তব্য বিবৃতি এবং যখন কোনো ঘটনা ঘটে বৈষম্য বিরোধী, আপনি যদি ওই জায়গায় গিয়ে হাজির হয়ে তাদের মতো করে আপনার কনসার্নটা দেখান, তখনই প্রশ্নটা আসবে যে আপনি তাদের সাথে সংশ্লিষ্ট কিনা। আপনাকে তো এইরকম একেবারে লিগেল বাইন্ডিংস দিয়ে, পেপার ওয়ার্কস দিয়ে দেখানো যাবে না যে আপনি ওই দলের সাথে আছেন কিনা। যাই হোক, পরবর্তীতে জনাব নাহিদ সাহেব, নাহিদকেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কয়েকজন সমন্বয়ক আছেন তাদের বয়সের একটা ম্যাচুরিটির ব্যাপার আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ব্যাপার আছে। বয়সের সাথে সাথে দেখবেন মানুষের কিন্তু কথা বলার স্টাইল, ধরন এবং ম্যাচুরিটিটা কিন্তু ডেভেলপ করে। তার মধ্যে নাহিদকেই আমরা ধরতাম অত্যন্ত ঠান্ডা মাথার একজন মানুষ, কিন্তু এই নাহিদের আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত ওনার কথাবার্তায় বা কোনো ধরনের ফল্ট দেখি না, অ্যাপার্ট ফ্রম জাস্ট কিছুদিন আগে যে একটা কথা উনি ধরেছেন, একেবারে মানে কি বলা যায়, এখন রাজনীতির যে প্রধান স্টেক হোল্ডার সেই দলের মহাসচিবকে বিরুদ্ধেই তিনি একটা বিবৃতি দিয়ে বসলেন। তার এই কথাটা কোনোভাবেই বলাটা ঠিক হয়নি। আমার অপিনিয়ন হচ্ছে তার এই বিবৃতি ছাড়া বাকি তার যে কার্যক্রম নাহিদের, আমি মনে করি তার ওভারঅল ম্যাচুরিটি লেভেলটাকে আমাদের কাছে তুলে ধরে এবং তাকে যোগ্যই মনে হয়। আমি জানি না কেন তিনি হঠাৎ করে, এবং তাও তিনি যে অভিযোগটা নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে যে 111-এর কথা। দেখুন, 111-এর সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বিএনপি, সবচেয়ে বেশি ভিকটিম হচ্ছে বিএনপি। 111-এর কারণেই আওয়ামী লীগ সুবিধা নিয়েছে, 111-এর কারণেই বিএনপি ক্ষমতা হারিয়েছে, বিএনপি তারেক রহমানকে নির্যাতন করা হয়েছে, খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে, তার ভাই আরাফাত রহমান বিনা চিকিৎসা অনেকটা মারা গিয়েছেন। যাই হোক, সে অনেক কথা। এখন এই 111-এর প্রসঙ্গটা তিনি কেন নিয়ে আসলেন? এই কারণেই তাদেরকে নিয়ে সমালোচনাটা হচ্ছে যে কেন তারা ওই বৈষম্য বিরোধী ছাত্র জোটের হয়ে এবং আপনার জাতীয় নাগরিক কমিটির মতো হয়ে কথা বলছেন। তাছাড়া এদেরকে নিয়ে কথা হতো না যদি না তারা রাজনৈতিক দল গঠন না করতো। শুনেন,
69-এর গণঅভ্যুত্থানে ছাত্র আন্দোলন করেছে, 71-এর মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি করেছে ছাত্ররা, 90-এ আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, কিন্তু ওই সময় বাকি অতীতের যে ইতিহাসগুলা কখনোই ছাত্ররা আন্দোলন করে তারা বলেনি আমরা ক্ষমতার অংশীদার হব। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে বৈষম্য বিরোধী ছাত্রটি আন্দোলন যারা করেছে তারাও ক্ষমতার অংশীদার হয়েছে, এবং যে কারণেই হোক আমি আর ওই আলোচনায় যাচ্ছি না, তারা সরকারের অংশ হয়ে গেছে। তা আপনি যখন সরকারের অংশ হয়েছেন, এই সরকারটা তো একটা নিরপেক্ষ সরকার, সো ইউ হ্যাভ টু কিপ ইউর নিউট্রালিটি। আপনাকে কথা বলার ক্ষেত্রে আপনার কার্যক্রমে নিরপেক্ষ থাকতে হবে। এটা গেল একটা। আসেন তারপরে এই ছাত্রদের এই দল নিয়ে কেন বিপত্তিটা? দেখুন, বিপত্তি নয়, বিএনপি বিশেষ করে স্বাগত জানিয়েছে, এমনকি সর্বশেষ বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবও বলছেন যে দল করলে অবশ্যই স্বাগত জানাতে হবে। আমরা স্বাগত জানাই। বিএনপি এদেশে একমাত্র মাল্টিপার্টি ডেমোক্রেসিতে বা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী একটি বাংলাদেশী জাতীয়তাবাদে এবং মধ্যপন্থার একটি রাজনীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক শক্তি। বিএনপি বলেছে তারা যদি দল গঠন করে বিএনপি অবশ্যই স্বাগত জানায়। প্রশ্নটা সেই জায়গায় নয়, প্রশ্নটা হচ্ছে তারা ক্ষমতায় থেকে দল করছেন। এবং অতি সম্প্রতি এটার সাথে যুগ হয়েছে, জনাব প্রফেসর মোহাম্মদ ইউনূস আহমদ স্যার একটা বক্তব্য দিয়েছেন, একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন তারা তো আন্দোলন করেছে, তারা তো স্থগিত হয়ে যেতে পারে না, এবং তার কথাটা ছিল তাদের তো একটা কিছু করা দরকার, এবং তিনি রাজনৈতিক দলের কথাই বলছেন। ইয়েস, রাজনৈতিক দল করতে আমি আবারও বলছি বিএনপির কোনো আপত্তি নেই, একাধিক রাজনৈতিক দল হোক। বিএনপি বিশ্বাস করে বহু দল, বহু মত, বহু পথ থেকে আলোচনার মাধ্যমে আমরা ভালো যেটা সেটাই গ্রহণ করবো, এই নীতিতে বিএনপি বিশ্বাস করে জন্মলগ্ন থেকে। এখন এই দল করতে গিয়ে তারা নিজেরাই অনেকটা আগ বাড়িয়ে মানে প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন নিজেদেরকে। দেখুন, আপনি এখনো কি করছেন, আপনার বীজটা বপন করতেছেন, দলটা গঠন করবেন, আপনার দলের আনুষ্ঠানিক ঘোষণাই এখনো আসেনি, আপনি আপনার রাজনৈতিক কার্যক্রমই শুরু করেননি, সংবিধানই তৈরি করেননি, এর আগেই আপনি কি করছেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি 46-48 বছর ধরে যে দল করছে তাকে শত্রু বানিয়ে ফেলছেন। আপনি বলছেন মুজিববাদ, জিয়াবাদ দুটাকে আপনারা মুছিয়ে দেবেন। দেখুন, সেই ক্ষমতা, শক্তি, সামর্থ্য কি আপনার আছে? এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি অন্যকে শত্রু বানাতে যাবেন কেন? আবার আমি দেখলাম জনাব পাটওয়ারি এবং হাসনাত আব্দুল্লাহ বা আরো যারা আছে সমন্বয়করা বলছে যে এটি হবে মধ্যপন্থার একটি রাজনৈতিক দল। তো বিএনপির সাথে তো সেই ক্ষেত্রে কন্ট্রাডিকশন থাকার কথা নয়, বিএনপি বা জাতীয় পার্টির সাথে। আওয়ামী লীগ একদিকে যেমন মনে করেন আপনার তাদের যে ফ্যাসিজমের ইতিহাস আছে, জামাতেরও ঠিক তেমনি অনেক ধরনের বিতর্কিত কার্যক্রম আছে বাংলাদেশের রাজনীতি 71 থেকে শুরু করে এ পর্যন্ত অনেকগুলা ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। সেই সেন্সে তো তারা যে দল গঠন করছে তাদের সেই মধ্যপন্থার দলের সাথে তো বিএনপির বরং আরো বেশি মানে ক্লোজ টাই থাকার কথা। এখানে জনাব আসিফ নজরুল সাহেব একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, তিনি কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছেন, আমি জাস্ট 3টা পয়েন্ট উল্লেখ করি। বিএনপি ষড়যন্ত্র বা 1-11 ধরনের কিছুতে আগ্রহী নয়, সুস্পষ্টভাবে বিএনপি বলছে। ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে চাচ্ছেন না, আমরাও সেটা চাই। জুলাই ঘোষণাপত্রের কথা আপনারা জানেন, বিএনপি ও ছাত্র নেতারা এমনকি আমি একটু ক্লিয়ার করি আপনাকে, যে বিষয়টা আপনি বললেন যে ছাত্ররা যেন যোগ না দেয়। গতকালকে মেবি নাহিদের একটা ইন্টারভিউ ছিল যেখানে তিনি নিজেও বলেছেন যে তারা সরকারের থেকে কোনো রাজনৈতিক দলে যুক্ত হবে না। কয়েকদিন আগে একটা নিউজ প্রচার হয়েছিল যে তারা পদত্যাগ করে রাজনৈতিক দলে আসতেছেন, সেই বিষয়টাও তিনি অস্বীকার করেছেন। সিদ্ধান্ত হয়নি। আমি আসছি ওই পয়েন্টে আমি আসছি। এবং তার যে 4 নম্বর যে পয়েন্টটা ছিল জনাব আসিফ নজরুলের স্ট্যাটাসের কথা আমি বলছি, বিএনপি ও ছাত্র নেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন। খেয়াল করুন, অনাগ্রহী নন, এর ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষে। অনাগ্রহী নন কথাটার অর্থ কি দাঁড়ালো, যে তাদের আগ্রহ থাকতে পারে বা আগ্রহ আছে। এখন বিএনপি তাদেরকে জুটে নেবে কি নেবে না সেটা অবশ্যই বিএনপির সিদ্ধান্তের ব্যাপার, বা বিএনপির সাথে আরো যে অ্যালায়েন্স গুলো আছে তারা সিদ্ধান্ত নেবে যে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রজোটকে নেওয়া যায় না। কারণ বিএনপি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে যদি বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারে এবং ক্ষমতায় যেতে পারে তাহলে বিএনপি একটি জাতীয় সরকার করবে। এবং সেই লক্ষ্যে আপনারা জানেন যে বিএনপি আরো যে কিছু রাজনৈতিক দল, ওই যে গণ অধিকার পরিষদের বিপি নুর রাশেদ এবং কিশোরগঞ্জ 5-এ 12 দলীয় জোটের যে সমন্বয়ক সম্ভবত কি ইসহাক না কি নাম ওনার, কিশোরগঞ্জ 5 আসনে, এই আসনগুলোতে এই প্রার্থীদেরকে প্রচারণায় কোনো ধরনের বাধা না দেওয়া এবং সহযোগিতা করতে স্থানীয় বিএনপিকে নির্দেশনা দিয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে, তাছাড়া মাহমুদুর রহমান মান্না সাহেব আছেন, আরো অনেকেই আছেন, হয়তোবা যেহেতু
আরেক বড় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ আমরা ধরে নিচ্ছি আপাতত নির্বাচনে আসছে না, সেই সেন্সে আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে খুব স্বাভাবিকভাবেই বিএনপির আমি মনে করি না কোনো জোট করার প্রয়োজন আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন এটা এক ধরনের ওভার কনফিডেন্স না, এটা হচ্ছে রিয়ালিটি। বিএনপি টোটালি এককভাবে নির্বাচন করলেও একটা নিরঙ্কুশ ভূমিধস বিজয় হয়তো পাবে, কিন্তু বিএনপি চাচ্ছে না একা পথ চলাচ্ছে, সকলকে নিয়ে একটি জাতীয় সরকার করে, যদিও তারা একাই যথেষ্ট পাশ করার জন্য, এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, আমি আবারও বলছি, কিন্তু তারপরেও বিএনপি যাচ্ছে সকলকে নিয়ে যদি আমরা সামনে পথ চলতে পারি। এমনকি আমি মনে করি এখনো বিএনপির ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি, যদি বৈষম্য বিরোধী ছাত্রলীগের যে দলটা আপনার এই যে জাতীয় নাগরিক কমিটিও আসতে চায়, হয়তোবা আমি বলছি হয়তোবা বিএনপি সেই ক্ষেত্রে পজিটিভলি নিতে পারে। তবে যেটাই হোক, যদি সামনে পর্দার শেষ করছি, পর্দার সামনে একটা রাখা হয় আর পর্দার পিছনে আরেকটা রেখে করা হয় এবং সংস্কারের কথা বলে বিহাইন্ড দ্য সিন বা আন্ডার দ্য টেবিল আপনি অন্য কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে চলতে থাকেন, তাহলে কিন্তু দেখবেন সময় সময় কিন্তু সমস্যাগুলো আরো ক্রিয়েট হবে সমাধান হওয়া ছাড়া। ধন্যবাদ। দ্বিতীয় পর্যায়ে আসবো জনাব মির্জা ইয়াসিন আরাফাত। ইয়াসিন ভাই মাইকটা মিউট আছে, আনমিউট করতে হবে। সেম বিষয়টা আপনার কাছে আসি যে ছাত্রদের রাজনীতি বা রাজনৈতিক দল গঠন করা নিয়ে কোনো আপত্তির জায়গা আপনি দেখছেন কিনা? যারা রাজনৈতিক দল হয়তো বা এই মাসে ঘোষণা দিতে পারেন, তাদের রাজনীতিতে আসার কতটুকু প্রয়োজনীয়তা মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং উপস্থিত আজকের সম্মানিত আলোচক বৃন্দকে ধন্যবাদ, এবং ভয়েস অফ পিপলের সম্মানিত দর্শক শ্রোতাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আসলে মূল বক্তব্য হচ্ছে, আমার কাছে যেটা মনে হয় যে আমরা বলি গণতন্ত্র গণতন্ত্র, যখন আমার কোডে বল না থাকে তাহলে আমি গণতন্ত্র বিশ্বাস করতে রাজি না। আবার আমরা ধর্ম নিয়ে কথা বলি, ধর্ম করি, যখন দেখি যে আমার কোডে বল নাই তখন ধর্ম ছেড়ে দিতে চায়। আবার ধর্মীয় দলগুলোকে কাছে নিতে চায়, আবার কখনো কখনো ভারতকে খুশি করতে ধর্মীয় বিষয় নিয়ে অনেক বক্তব্য ইদানিংকালে শোনা যাচ্ছে। আসলে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একথা কেন বলবে তারা, বা একথা বলার সুযোগ কি আছে যে কারা দল করলো না করলো, এগুলো তারা তো বলে না। তারা তো বলে যে আমরা স্বাগত জানাই। তাদের কিছু জায়গায় আপত্তি থাকতে পারে, আছে বলে, সেই বলাটাও কতটুকু উচিত সেটাও আমাদেরকে দেখতে হবে। আসলে বিষয়কে আমরা ওয়াজ মাহফিল করি, দীর্ঘ 15.5 বছর ফেসিস আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আমলে দেখেছি যে যখনই কোনো কথা তাদের দলীয় উপরে গিয়া পড়ে সেইগুলো তারা মানবে না। এত ধর্ম গেলে যাক, প্রত্যেকেরই এরকম কথাগুলো লক্ষ্য করা যাচ্ছে যে আগে আমি বাঁচি এবং আমার দলকে ক্ষমতায় আসতে হবে, আমরা ক্ষমতায় আসতে হবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে যেন এখন বর্তমানে সকলেই কম বেশি কাজ করতেছে। দেখুন, একটি গণতান্ত্রিক দেশ আমরা বলি, গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই দল গঠন করার অধিকার আছে, তার মত প্রকাশের অধিকার আছে। এখন যদি ছাত্ররা সংগঠন করে, দল করে, তারা দল করতে পারে। তারা যদি নিবন্ধন পায়, সেই দলের মার্কা নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ যদি তাদেরকে ভোট দেয় তাহলে তারা ক্ষমতায় আসবে। সমস্যা কোথায়? কারণ আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে, তার একটি বক্তব্য খুব বেশি ভাইরাল হয়েছিল। বলছিল যে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকেই দিবেন, আমাকে শুধু একটু সহযোগিতা করেন, আমি যেন আপনার ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি, যেন আপনি আপনার ভোটটা দিতে পারেন, তাই না? এখন এই দেশে ইসলামিক অনেক দল আছে, 53টা দল অলরেডি বাংলাদেশে নিবন্ধন প্রাপ্ত, মার্কা নিয়ে, নিবন্ধন নিয়ে তারা কাজ করছে। এখন আমি আমার ইসলামী দল নিয়ে জনগণের কাছে যাব, তারপরে নুরুজ্জামান ভাই তিনি তার দল নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ যাকে মূল্যায়ন করবে সেই সরকারে আসবে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে কোন জায়গায় আমি বলি, সমস্যা হচ্ছে এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে অভ্যুত্থানটা হলো তাদের বিরুদ্ধে, এই অভ্যুত্থানে যারা আপনার সামনের দিক থেকে নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে ছাত্ররা, তাই না? এবং তারা সফল হয়েছে, সফল একটা গণ অভ্যুত্থান করেছে, এবং ইদানিং সময়ে তাদের 3 জন প্রতিনিধি সরকারেও রয়েছে। আর যদি ভোটটা হয় একদম আপনার মনে করেন যে ফেয়ার,
যেটা আমরা করার জন্য দেওয়ার জন্য দীর্ঘদিন সংগ্রাম করছি, আর তারা বা অন্যরা মিলে যদি কখনো একটা জোট হয়ে যায়, আওয়ামী লীগ যদি মাঠে না থাকে, তাহলে বিএনপির সাথে যারা জোট হয়ে যাবে, অর্থাৎ বিএনপির বিরোধী যারা জোট থাকবে, একটা শক্তিশালী দল তো থাকতে হবে। এখন জনগণ যদি এই তরুণ মেধাবীদের নতুন দলকে সমর্থন করে দেয়, তারা যদি ভালো একটা অবস্থানে চলে আসে, তাহলে তো একটা সমস্যা থাকতেই পারে। তো রাজনৈতিক বক্তব্য পক্ষ বিপক্ষ থাকবে, এটা স্বাভাবিক। ছাত্ররা রাজনৈতিক দল করতে পারবে কি না পারবে এটা তারাই দেখছে। কিন্তু এখন ওই যে বললেন আমাদের ভাই মির্জা ফখরুল সাহেব বলছেন যে শিশু মায়ের কোলেই মানায়, ছাত্ররা ক্যাম্পাসে মানায়। এই ছাত্রদের ছাড়া কি বাংলাদেশে আমি মির্জা ফখরুল সাহেবের কথাটাই আমাদের ভাই বললেন আর কি, মির্জা ফখরুল সাহেব যে কথাটা বললেন, তাহলে বাংলাদেশে যত অর্জন আছে ভাষা আন্দোলন থেকে নিয়ে প্রত্যেকটা অবদানই তাদের আছে। কিন্তু ভাই চমৎকার বলেছেন, কেউ দাবি করে না ক্ষমতা কেন্দ্রিক যাবে, তাদের দলগুলো গিয়েছে। যখন ছাত্রদল আন্দোলন করেছে তার সুফল ভোগ করেছে বিএনপি, যখন ছাত্রলীগ আন্দোলন করেছে তার সুফল ভোগ করেছে আওয়ামী লীগ। কিন্তু তরুণ এই যে ছাত্র সমাজ একটা নতুন ভাবে আবাবিলের মতো ছড়িয়ে পড়া জনগণকে নিয়ে, তাদের তো এরকম কোন একটা দল নেই যে তাদের দল ভোগ করতেছে, তাদের মূল দল। তো যেই কথা হচ্ছে যে আমরা সকলে মিলে এখন যে জিনিসটা আমি বুঝতে চাচ্ছি এবং আমার কাছে মনে হয় কোন ক্ষেত্রে বিএনপির দ্রুত নির্বাচন চাওয়ারও যুক্তিযুক্ত কারণ আছে দেশ জাতির কল্যাণে। আবার কোন ক্ষেত্রে ডক্টর ইউনূস যে কথাটা বলেছেন যে তারা যেহেতু একটা রক্তের মাধ্যমে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটা পথ পরিবর্তন আনছে, তারা তাদের অধিকারগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে তারা দল করতে পারে, নির্বাচন করতে পারে। আর রাজনৈতিক দিক দিয়ে পক্ষ বিপক্ষে বক্তব্য থাকবে, সবগুলো নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তবে আমার কাছে মনে হয় দেশের একটা গতিধারাকে সঠিক পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং বর্তমানে আপনি দেখুন যেভাবে কোনো জায়গাতে যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে সেগুলো থেকে একটা সঠিক জায়গায় যেতে হলে একটা নির্বাচনী শক্তিশালী গণতান্ত্রিক পন্থায়, অর্থাৎ সংসদীয় যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে যদি একটা পরিবর্তন হয়, সেটা যদি একটা নিরপেক্ষ নির্বাচন হয়, সেখানে যে কোনো দলকে জনগণ যদি ভোট দিয়ে ক্ষমতায় আসুক। কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিএনপির বক্তব্যটা এরকম স্পষ্ট তারা করতে চাচ্ছেন যে গণতান্ত্রিক দেশে একটা নির্বাচিত সরকারের যে শক্তি রয়েছে এবং বহির্বিশ্বের সাথে কাজ করার যে একটা সুযোগ রয়েছে, সেগুলো যদি আমরা বয়ে আনতে চাই দেশের কল্যাণে, একটা দ্রুত নির্বাচন দরকার। তো সেই ক্ষেত্রে যার যার জায়গা থেকে বক্তব্য আছে, ছাত্ররা দল গঠন করুক, তারা জনগণের কাছে যাক, জনগণ যদি তাদের মূল্যায়ন করে তাহলে আসবে, জনগণ যদি বিএনপিকে মূল্যায়ন করে তাহলে তাদের অনেক দীর্ঘ একটা সময় রয়েছে দেশ পরিচালনার, তারা দেশ পরিচালনা করবে। সেই ক্ষেত্রে আমি মনে করি এখন বর্তমান যেই বাংলাদেশের পরিস্থিতি দেখছি, আমার কাছে মনে হয় যে যত সম্ভব একটি মোটামুটি সংস্কার করে একটি নির্বাচনের মাধ্যমে যখন একটি নির্বাচিত সরকার ক্ষমতা আসবে, তাহলে দেশকে তারা একটা মূল ধারার দিকে নিয়ে যেতে পারবে বলে আমি মনে করছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ নুরজামান ইরা। এরা ভাই মাইকটা আনমিউট করতে হবে। সেম আপনার কাছে এই বিষয়টা আসে, ছাত্র রাজনীতি নিয়ে আপত্তি থাকার কোনো কারণ দেখছেন কিনা, এবং নির্বাচনের বিষয়টা ইয়াসিন আরাফাত ভাইয়ের যে বক্তব্য, যত সম্ভব দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া, কি বলবেন আপনি? ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক এনামুলক মনির ভাই, ভয়েস অফ পিপলের সকল দর্শক, আমার 3 জন সহ আলোচক, সবাইকে শুভরাত্রি, এবং যারা দেখছেন আগামীতে দেখবেন সবাইকে শুভেচ্ছা। মাঝে মাঝে কথা শুনলে আমাদের রাজনীতিবিদদের, আসলে আমিও একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের কাছে অনেক সময় লজ্জা হয়। আমার কাছে খুব আশ্চর্য মনে হয়, গত 54 বছর পরে জাতি যে সুযোগ পেয়েছে রাষ্ট্র মেরামতের, নিঃসন্দেহে 54 বছর পরে একটা অপূর্ব সুযোগ। এই সুযোগটি আমরা দেখছি আসলে কাজে লাগাতে দিচ্ছে না বেশ কিছু রাজনৈতিক দল বা গোষ্ঠী। আসলে এই 54 বছরের যে সুযোগ, সেটাকে ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে, দুঃখ হয়, কষ্ট হয়। আসলে আমরা আলোচনা করছিলাম তরুণরা, ছাত্ররা রাজনৈতিক দল করবে, অনেক কিছু করবে, তাদের বয়সের সীমাবদ্ধতা। আমি প্রথমত একটু দ্বিমত করছি আমার মিতার সাথে, নুরুজ্জামান জামান ভাইয়ের সাথে, যিনি বলছেন 3 জন উপদেষ্টা সরকারে আছেন তাদের। আমি তথ্যটি পুরোপুরি, আমার নুরুজ্জামান ভাই মিথ্যা বলছেন তথ্যটি। এরা ছাত্র রাজনীতি বা জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনোটাই রাজনৈতিক সংগঠন না।
অতএব রাজনৈতিক সংগঠন যদি না হয়, তাদের প্রতিনিধি সেখানে আছে কি না এটা একেবারেই কোনো বিষয় না। আসলে তারা কিন্তু বলেছে স্পষ্ট, তারা যদি কোনো রাজনৈতিক দল গড়ে বা রাজনৈতিক দলের সাথে তারা থাকে, তারা সেখান থেকে পদত্যাগ করে তারা রাজনীতি করবে, এটা স্পষ্ট, এটা সবাই জানে। অন্তর্বর্তীকালীন সরকারটি একটি নির্দলীয় সরকার, এখানে মানে তারা এখানে তাদের ছাত্র প্রতিনিধি আছে, তারা ভবিষ্যতে দল গড়বে তাদের লোকেরা, এতে করে সেই দায়ভার তাদের বা এটা নিয়ে জন্য আলোচনা হচ্ছে তা না। আসলে আমরা দ্বিতীয়ত আরেকটি বিষয় বলছেন বয়সের ম্যাচুরিটি আছে। আমি বিনয়ের সাথে বলছি, জামান ভাই, পৃথিবীর এই পর্যন্ত যতগুলো বিপ্লব হয়েছে আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে পারি। পৃথিবীর যতগুলো বিপ্লব হয়েছে আজ পর্যন্ত সব তরুণদের হাত দিয়ে। রুশ বিপ্লব বলেন, ফরাসি বিপ্লব বলেন, আপনি ফিদেল কাস্তে কিউবার যিনি নেতৃত্ব দিয়েছিলেন মাত্র 22 বছর বয়সে, ফিদেল কাস্তে নিশ্চয়ই জানেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক বিপ্লবী নেতা কিউবার, মাত্র 22 বছর বয়সে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। হোসিমিন তার বয়স মাত্র 32 ছিল। সিরিয়ার জোলানি সম্প্রতি যিনি নেতৃত্ব দিয়ে 54 বছরের সরকারটিকে পরাজিত করেছে মাত্র 40 বছর বয়সে। দেখেন আসাদের মতো 54 বছরের একটা অগণতান্ত্রিক শিখ প্যাসিবাদের মতো, শেখ হাসিনা স্বৈরাচারীর মতো একটা সরকারকে হটিয়েছে তারা। এরপরে দেখেন খালিদ বিন ওয়ালিদ মাত্র 23 বছর বয়স ছিল, তিনি যখন যুদ্ধে যান যুদ্ধে জয়লাভ করেন। প্রত্যেকটি বিপ্লবে, এবার আসেন বাংলাদেশে আমরা আসি, বেশি দূরে না যাই, আমরা আসি বাংলাদেশে। এই যে 52 সালে ভাষা আন্দোলন, কারা মারা গিয়েছিল? রফিক, জব্বর, সালাম, বরকত, তারা কি ছিল? প্রত্যেকে কিন্তু ছাত্র ছিলেন, তারা ছাত্রের বাইরে না। তার মানে বয়স 18, 20, 22 সর্বোচ্চ বয়স। এবার আসেন 71 মহান মুক্তিযুদ্ধে, আপনাকে বলছি 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, 12 থেকে 20 বছর বয়সী নেতৃত্ব দিয়েছিল, তাদের বয়স ছিল 12 থেকে 20 বছর। সর্বশেষ 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে বয়স ছিল জামান ভাই মাত্র 7 থেকে 40 বছর বয়স। নিশ্চয়ই মনে আছে, সৈকতদের 40 বছর সর্বোচ্চ বয়স ছিল। তার মানে কি বুঝলাম? পৃথিবীর এমন কোন বিপ্লব নেই, ইতিহাস নেই যেটা তরুণদের হাত দিয়ে আসে না। বাংলাদেশে একটা সবচেয়ে বড়, পৃথিবীর একটা নিকৃষ্ট স্বৈরাচারকে বিদায় করেছে এদেশের ছাত্র সমাজ, তরুণ প্রজন্মরাই নেতৃত্ব দিয়ে। আমরা রাজনীতি করি, আমরা মাঠে ছিলাম নিঃসন্দেহে। গত 16 বছরের এই ধারাবাহিকতার একটা চূড়ান্ত রূপই হচ্ছে 24-এর গণঅভ্যুত্থান। নিশ্চয়ই সেটা নেতৃত্ব দিয়েছিল আমাদের সন্তান তুল্য আমাদের ভাইয়েরাই, অস্বীকার করা কিচ্ছু নেই। তো আজকে তারা দেশ গঠন করতে পারবে না, রাষ্ট্রের সংস্কারে কাজে লাগতে পারবে না, বিষয়টি এমন নয়। আমি সাধুবাদ জানাই একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যারা রাজনীতি করতে চায়, যারা, এটা তার অধিকার, এটা গণতান্ত্রিক অধিকার, এটা মৌলিক অধিকার, তিনি করতেই পারেন। আমরা সাধুবাদ জানাই, আমরা তাদের মাঠে চাই, আমরা মাঠে আসুক। আগামী দিনে তারা যে এই যে রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য যে ভূমিকা নিয়েছিল, তরুণরা বুক পেতে দিয়েছিল, মৃত্যুকে দ্বিধাকুণ্ঠ করেনি, এরাই হচ্ছে তরুণ প্রজন্ম। এখন যুদ্ধে যাওয়ার সময় তার, যার যৌবন চার, একটা প্রবাদ, একটা কবিতায় আছে। তাহলে আজকে তরুণরাই, আমার দৃঢ় বিশ্বাস, এই তরুণদের হাতে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এই তরুণদের হাতে আগামীর বাংলাদেশ সুন্দর থাকবে, মানবিক হবে। তাহলে আমরা তরুণদের শুধু তরুণ বলে আর ম্যাচুরিটি নেই বলে আমরা যদি আসলে তাদেরকে অবজ্ঞা করি, আমার কাছে মনে হয় 24-এর গণঅভ্যুত্থানকে অস্বীকার করা হবে। গত 16 বছর আপনারা রক্ত দিয়েছেন, দূরে বসে আপনারা আলোচনা করেছেন, আমরা রক্ত দিয়েছি, মাটি থেকে কথা বলেছি, যেখানে যেইটুকু দরকার আমরা করেছি। কিন্তু তাই এই 16 বছর একটা ফ্যাসিবাদ কিন্তু বিদায় হয়েছে। আজকে এই আমাদের ঐক্যটা 5ই আগস্টের পূর্বে যে একটা ঐক্য ছিল, যে ঐক্যের মাধ্যমে একটা ফ্যাসিবাদকে বিদায় করা সম্ভব হয়েছে, পক্ষান্তরে সেটা মাত্র 2-4 মাসের পরেই আমরা দেখতে পেলাম ভিন্ন। আজকে আমরা, আমাদের কাছে শঙ্কিত, আমরা আতঙ্কিত। এই বিপ্লব কি ব্যাহত হবে আমাদের? এই তরুণদের 2000 লাশের উপর, রক্তের উপর দিয়ে যে সরকার প্রতিষ্ঠা পেয়েছে, সেটা কি ব্যর্থ হবে? তাহলে একটা সংস্কার যদি না হয়, তাহলে এই 2000 লাশের মৃত্যু কেন হলো? আমরা এখনো দেখছি। আমরা একজন তরুণ প্রজন্মের কর্মী হিসেবে আমাকে ব্যথিত করে যখন দেখি একটা ভারতের আস্থাভাজন একটা সরকারকে বিদায় করতে হয়েছে গত 16 বছরের রক্ত দিয়ে, বাকি আবার সেই রক্ত দিয়ে বিদায় করার পর আবার তখন আবার যারা ভারতের কাছে তা নিজেদেরকে বিলিয়ে দেয়, আস্থায় নিতে চায়, ভারতকে আস্থায় নিয়ে বাংলাদেশের ক্ষমতা আসতে চায়, তাদের প্রতি হুঙ্কার, ধিক্কার, ঘৃণা, তাদের প্রতি আমাদের ঘৃণা। তাদের কখনো দেশপ্রেম, ইমানের অঙ্গ, তাদের কোন ধরনের দেশপ্রেম নেই। তারা রাষ্ট্রের শত্রু, গণশত্রু। কেন ভারতের কাছে আমাকে বিকিয়ে দিতে হবে? ভারতের আস্থায় নিতে হবে। 24-এর গণঅভ্যুত্থানের পরে তো একটা প্রত্যাশা করে নেই জাতি, এদেশের তরুণ প্রজন্ম, গণতান্ত্রিক আমি মানুষ প্রত্যাশা করেছিল ভারত বিদ্বেষী একটা সরকার তৈরি হবে।
ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, ভারতের নীতির সাথে আমাদের শত্রুতা। আজকে যারা ক্ষমতা আছে তাদের সাথে শত্রুতা, কারণ গত 16 বছর অজনপ্রিয় অগণতান্ত্রিক একটা সরকারকে বাংলাদেশে জিয়ে রেখেছিল, টিকিয়ে রেখেছিল তাদের স্বার্থ সিদ্ধির জন্য। আমরা কিন্তু প্রত্যাশা করেছিলাম আমরা এমন একটা সরকার পাবো যেটা ভারতের মানে আশীর্বাদে বাংলাদেশে ক্ষমতায় আসবে না। আর আমরা কি দেখছি, এখন আমাদের উচিত এই ভারতপন্থী হওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ছি। আমরা দেখছি ভারতপন্থী হওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ছি। মনে রাখবেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চিন্তা করছেন, বিভিন্ন ভাবে সহায়তা করছেন, তারা বোকার স্বর্গে বাস করছে। আমি আগে বলবো 2000 লাশের উপর আগে জীবন দেন, 2000 লাশের উপর জীবন দেওয়ার পরে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন। আজকে দেখেন সম্প্রতি সিরিয়াতে একটা সরকার মাত্র এখনো 2 মাস হয়নি, মনির ভাই 2 মাস একটা সরকার বিদায় হয়েছে, 54 বছরের একটা সরকার। 2 মাসের মধ্যে তাদের অনেকেরই বিচার কার্যক্রম সমাপ্ত হয়ে গেছে। তারা একটা কি বলে বিপ্লবী সরকার গঠন করেছে, তারা সংবিধান স্থগিত করেছে, বিচারের আওতায় আনছে। আর বাংলাদেশে কি হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলছি, 6 মাস অতিক্রম হয়েছে, এদেশের জনগণ বুক বেঁধে আশা নিয়ে একটা গণতান্ত্রিক একটা সংস্কারের জন্য, একটা আগামীর একটা বাসযোগ্য বাংলাদেশের জন্য 54 বছরের গুণধরা সমাজটাকে তৈরি করার জন্য আপনাদের কাছে ক্ষমতা দিয়েছে। 6 মাস অতিক্রম হয়েছে, আমরা ব্যতীত হচ্ছি। 572 জন ইতিমধ্যে জামিন পেয়ে গেছে সেই স্বৈরাচারের ফ্যাসিবাদরা। একটারও বিচার কমপ্লিট হয়নি, বরঞ্চ আমরা দেখছি তারা বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন, হুমকি ধুমকি দিচ্ছেন। কি হিম্মত! এটা যারা বোকার স্বর্গে বাস করছেন, বাংলাদেশে কখনই আওয়ামী লীগ আর পূর্ণ প্রতিষ্ঠিত হবে না। এই দেশের তরুণ প্রজন্ম এখনো জেগে আছে, রক্ত দিয়ে কিভাবে ফ্যাসিবাদকে বিদায় করতে হয় এই জাতি জানে। তাই আমি বলবো বিএনপি কে উচিত, তথা বড় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের বিএনপি কে উচিত 5 আগস্টের পূর্বে যে একটা সুন্দর ঐক্য ছিল, সেই ঐক্যটিকে ধরে রেখে আগামী দিনে আমার সন্তান আপনার সন্তানের জন্য আগামী দিনে একটা সুন্দর বাসযোগ্য বাংলাদেশের জন্য কাজ করতে হবে। এই ঐক্য যদি ধরে না রাখেন, টিকে না রাখেন, আমরা কিন্তু হেরে যাব। কেন জানেন? এই বিপ্লব বেহাত করার জন্য প্রতিবেশী রাষ্ট্রের এবং ফ্যাসিবাদী শক্তি একত্রে হয়ে এখন কিন্তু ষড়যন্ত্র করছে। সেটার ফলাফল আপনি দেখছেন। আপনার এসএসএফ এর প্রধানের বাসায় আওয়ামী লীগের নেতা পাওয়া যায়। আপনার সরকারের থেকে একটু আগে মনির ভাই বললেন এখন জয় বাংলার লিফলেট বিতরণ করে, কি নির্মম, কি বিষয়! ওদেরকে কোনো বিচার দরকার নেই, ওদেরকে ধরে ফাঁসি দেওয়া উচিত। এই 2-4টাকে যখন এরকম ফাঁসি দেওয়া হবে তখন রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে না। আমরা যখন এই গণবিপ্লবী আচরণ করতে পারবো না, এই গণতান্ত্রিক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই গণবিপ্লবী আচরণই কিন্তু আমার দেশের সাধারণ জনগণ প্রত্যাশা করে, আমার দেশের এইটাই প্রত্যাশা করে। এর ব্যতিক্রম চরিত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দেখতে চাই না। ধন্যবাদ মনির ভাই, সুযোগ পেলাম। ধন্যবাদ দ্বিতীয় পর্যায়ে আসবো জনাব নজরুল হীরা, জনাব তয় চিংমং, এবং মাইকটা মিউট আছে, আনমিউট করেন। সেম বিষয়টা আসে, ছাত্রদের রাজনীতি নিয়ে আপনার আপত্তির কোনো কারণ দেখছেন কিনা, বা যারা উপদেষ্টা রয়েছে তাদের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা? ইঞ্জিনিয়ার। সবাইকে আসসালামু আলাইকুম, সাবানায়মা, এবং আমাদের লাইভটি যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে, প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে আমি সালাম জানাই। আমি একটু টপিকে যাওয়ার আগে আমি একটু আসলে আমার বাংলাদেশের প্রাণপ্রিয় মুসলমান ভাইদেরকে আমি একটু তাদের দোষ নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমাদের বাংলাদেশে আপনারা যদি দেখেন, বিভিন্ন ওয়াজে এবং মাহফিলে কিংবা কথোপকথনে বলার চেষ্টা করে বাংলাদেশে 90% মুসলমানের দেশ। এই 90% মুসলমানের দেশে আপনার এই 90% মুসলমানের মধ্যে গুটি কয়েক মুসলমান আছেন যারা কিনা এই দেশকে ধারণ করে না, এই দেশকে বিক্রি করার জন্য ওরা প্রতিনিয়ত পায়তারা করে, প্রতিনিয়ত এরা আপনার প্রতিবেশী রাষ্ট্র বা ভিন্ন রাষ্ট্রের উপর ওরা সবসময় মুখাপেক্ষী হয়ে থাকে। এখন বাংলাদেশে কিছুক্ষণ আগে আমাদের এক ভাই বললেন যে ইয়াসমিন ভাই বললেন বাংলাদেশের 53টা আপনার মুসলিম রাজনৈতিক নিবন্ধিত দল আছে। এই 53টা নিবন্ধিত দল কি করেছে এই 53 বছরে? এরা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে লেজুর ভিত্তি করে এরা নিজেদের স্বকীয়তাকে এরা বিকিয়ে দিয়েছে। এখন আমি যদি বলি নাম ধরে, যদি আমি বলি সবচেয়ে বড় কয়েকটা নাম যদি আমি ধরে বলি, এখানে আপনার চরমনায় আছে, জামান আছে, আপনার এরকম বেশ কয়েকটা নাম যদি বলি আমরা, তাহলে এরা আপনার এই যে চিরাচরিত রাষ্ট্র আপনার দলগুলোর সাথে এরা নিজেদের স্বকীয়তাকে ক্ষমতার দম্ভে
নাকি আপনার কি কারণে আমি জানি না। এই বাংলাদেশে আমি যদি রাস্তাঘাটে পথে ঘাটে যাই, তাহলে আপনারা একটা কথাই শুনবেন, জামাত 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 বা চরমনায় চরমনায় চরমনায়। কিন্তু এত সংখ্যাগরিষ্ঠতা কিংবা গ্রহণযোগ্যতা থাকার সত্ত্বেও কেন মুসলিম দলগুলো বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে না? আমার প্রশ্ন মানে দর্শকদের কাছে, কেন আসতে পারে না? তার একমাত্র কারণ, যারা মুসলিম দল প্রতিষ্ঠা করেছে, এই মুসলিম দলের অধিকাংশ প্রতিষ্ঠাতায়, আমি নাম মেনশন করলাম না, অধিকাংশ প্রতিষ্ঠাতায় ওরা নিজেদের পকেট ভরতে মানে ব্যস্ত, এবং ওরা দেশকে প্রকৃতপক্ষে এরা যেভাবে আপনার স্লোগানে, মিছিলে বা সমাবেশে বলে, এভাবে ওরা ধারণ করে না, যার কারণে এরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লেজুর বিক্রেতা করেছে। পরে আসি, আমি আসলে আমাদের বাংলাদেশে এটা তরুণ, আমি একটু বলি কথাটা হারিয়ে গেলে আমি যদি আপনার কথা কোনো কিছু না বলি, তাহলে বলবে যে সে কেন কথা বলছে, সেই জায়গাটা জনগণকে দোষারোপ করতে পারেন যে জনগণ কেন আলেম ওলামা বা তাদেরকে একবার ট্রাই করে না, জামাত ইসলামকে, ইসলামী আন্দোলন যদি ফোন রিং হলে হয় কি, ওই যে ইয়েগুলা সিগন্যালটা ইয়ে করে ইন্টারকানেকশন করে, তার কথা আসছে না। না ফোন রিং আমাকে আচ্ছা ইয়াসিন ভাই বলেন, তারপর আমি মঙ্গল মাইটা আমি কি বলি কি, কোন কোন ক্ষেত্রে আপনার বক্তব্য অনেক সঠিক, হয়তো আপনি বলতে চাচ্ছেন এটাই, সাউন্ডটা একটু ডিস্টার্ব হইতেছে আপনার এখান থেকে। আমি তো আসলে এখন আছি অনেক দূরে বান্দরবন থেকে, আমার তো ফোন আসে নাই, কোনো সমস্যা তো আমি দেখতেছি না। সাউন্ডটা একটু ডিস্টার্ব হচ্ছে, কিছুটা শোনা যাচ্ছে কি না? সাউন্ডটা বেশি ডিস্টার্ব হইতেছে। আপনি একটু আপনার সময়টা বলেন, তারপর আসি সাউন্ডটা কেন আচ্ছা মঙ্গা বলেন। হ্যাঁ, পরে আমার টপিকে আছি। আমি এই কারণে আমি আসলে আমার বাংলাদেশের মুসলমান ভাইদেরকে বলবো যে আপনারা আসলে একটু কাজ করেন, এবং বাংলাদেশে যে মুসলমান ধর্মের বাইরে অন্যান্য যে ধর্মাবলম্বী আছে এদের কাছেও আপনারা যান, এবং আপনাদের ফিলোসফি ওদেরকে বলেন। যে আমি যদি বলি যে আপনার আফগানিস্তানে কিংবা অন্যান্য দেশগুলোতে আপনার ধর্মীয় সংগঠন অনেকগুলো আছে, ধর্মীয় সংগঠন থাকার ফলেও কিন্তু এরা আপনার বিভিন্ন দেশে দেখবেন যে ধর্মীয় সংগঠনের যে রাজনৈতিক দলগুলো আছে এরা আপনার ক্ষমতার চেয়ারে বসে আছে, কিন্তু শুনতে পাচ্ছেন আপনাকে। ইসলাম কেন্দ্রিক যে সমস্ত রাজনৈতিক দল আছে, এই রাজনৈতিক দলগুলোকে আমি জানি না টাকার বিনিময়ে কিনে ফেলেছে নাকি কিসের বিনিময়ে কিনেছে আমি জানি না, কিন্তু এইভাবে কিছু একটা মেকানিজম এখানে আছে বলে আমি মনে করছি। এজন্য আসলে এই জায়গাগুলো থেকে ইসলামপন্থী সব দলগুলোকে যে কিনে ফেলেছে বিষয়টা আসলে এরকম নয়। যে কয়টি দল রয়েছে তার মধ্যে যারা ক্ষমতায় আসতে পারতেছেন তাদের হয়তো ওই রকম পাবলিসিটি বা জনসমর্থন নেই, যার জন্য তারা ক্ষমতায় আসতে পারে না, এককভাবে কারোর সাথে হয়তো জোটবদ্ধ হয়ে আসে। তার মানে যে আপনি এমন ভাবে বলেন যে ইসলামিক দলগুলোকে কিনে ফেলেছে টাকা দিয়ে, শুনতে খারাপ। বাকি কি শোনা যাচ্ছে? আমি তাহলে 30 সেকেন্ডে আমি চিংমং শাকের উত্তরটা দিয়ে দিতে পারি। আমি আমার কথা শেষ করে ফেলি ভাই, একটু আপনার মানে সাউন্ডের সমস্যা। আপনি আবার একটু বের হয়ে আবার জয়েন করেন, তাহলে আপনার সাউন্ড আশা করি ঠিক হয়ে যাবে। বের হয়ে আবার জয়েন করেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, এবার আসি আমাদের দেশের রাজনৈতিক দলের অবস্থাগুলো। আমাদের দেশের রাজনৈতিক দলের অবস্থাগুলো আপনার তরুণদের উপর কেন বিশ্বাস করছে? তরুণরা একমাত্র আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যদি বলি আমরা, এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এই তরুণরাই জেগে উঠেছে। আপনার বিগত 53 বছরে যে সমস্ত রাজনৈতিক দল ছিলেন, এই রাজনৈতিক দলগুলো কিন্তু ভারতের সাথে আপনার নেগোসিয়েশন করে কিন্তু ক্ষমতার চেয়ারে বসেছিলেন। এখন আমি যদি বলি যে বর্তমানে আপনার কেন এই ছাত্র রাজনীতি, জি ইঞ্জিনিয়ার মং শুনতে পাচ্ছেন আপনাকে, বারবার সাউন্ডটা কেটে আসতেছে। দর্শকদের প্রশ্নটা নেই। সুমন, জহিরুল ইসলাম সুমন বলেন। ইঞ্জিনিয়ার মং এর সাউন্ডটা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনি ভাই। ওয়ালাইকুম সালাম। আমি আমার কথা হচ্ছে, বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো ছোট ছোট অনেক দল গড়ে উঠবে, গড়ে উঠেছে অলরেডি,
কিন্তু এই দলগুলো কি আসলে মানে দল সংস্কার হওয়া ছাড়া, বড় বড় যে দলগুলো আছে এগুলো সংস্কার হওয়া ছাড়া দেশের উন্নতি কিংবা যে আমরা যে চেতনা ধারণা চিন্তা ভাবনা নিয়ে এই অভ্যর্থনে অংশগ্রহণ করেছি যে যার অবস্থান থেকে, ওগুলো কি আসলে সঠিকভাবে ফসল ঘরে উঠাতে পারতেছি কিনা সেটা হচ্ছে বিষয়। আপনি দেখুন, আপনার এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয়তা এই অভ্যর্থনের পরবর্তী অন্তর্বর্তী সরকার, কিন্তু এই সরকার আপনার পরিবহন খাতে কোন রকম কোনো আগের তুলনায় কোন রকম কোনো পরিবর্তন আমরা দেখি নাই। তারপরে আপনি দেখেন মানে পরিবহন প্লাস খাদ্যদ্রব্যের বিষয়গুলা, যে বাণিজ্যিক বিষয়গুলা, কোথাও কোন রকম প্রশাসনিক, আজকে এখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যেটা যুব দলের এক নেতাকে হত্যা করা হয়েছে, কোথাও আপনি কোন রকম মানে আওয়ামী লীগের তুলনায় এখন পরিবর্তন আমরা ওভাবে দেখতে পাচ্ছি না। আজকে পরিবহন খাতে যে চাঁদাবাজ, আপনি যেভাবে দেখেন আওয়ামী লীগের আমলে যেভাবে এক নায়কতন্ত্র করে দেশকে যেভাবে চাঁদাবাজি করে চলেছে, আজকে চাঁদাবাজি, হ্যাঁ, যদি কেউ কোন দল করে থাকে তাহলে ওই দলের জন্য দায়ভার তো সরকারেরই, আমার মানে দলের তো না। কারণ দল তো অলরেডি স্পষ্ট ভাবে বারবার বলা হচ্ছে যে আপনারা তাদেরকে আইনের আওতায় আনুন, এই করুন সেই করুন। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমরা কেন নির্বাচন চাইবো না? আপনি দেখেন একটা ঘরের মিটার, আমি আমার ব্যক্তিগত কথা বলি, ঘরের মিটারের জন্য আবেদন করার জন্য আমার কাছে 4,500 টাকা চাইতেছে। কিন্তু আপনি দেখুন, এই মিটার আবেদন করা ছাড়া যদি আপনি ধরে নেন আমি ঘুষ দিব না, কিন্তু অফিসে যাওয়ার পর কেউ পাত্তা দিচ্ছে না, কোনো না কোনো ব্রোকার দালালের মাধ্যমে গেলে ওই কাজগুলো হচ্ছে। তাহলে আমরা পরিবর্তন কি পেয়েছি? গত 6 মাস বা 7 মাস চলতেছে। তাহলে আমরা কেন নির্বাচন চাইবো না? আমরা কেন গণতান্ত্রিক দল দেশের সরকার হোক এটা আমরা চাইবো না? আজকে যদি ওনারা এই দেশকে সুন্দর একটা মানে যে দেশ আমরা চেয়েছিলাম, যে সংস্কার আমরা চেয়েছিলাম, সেই সংস্কারের মানে কিছু পরিমাণ যদি করতে পারতো, তাহলে আমরা হয়তো বলতাম যে ঠিক আছে। আর রাজনৈতিক দল কেন ভোট চায়, মানে ভোট এত তাড়াতাড়ি চায়? এখন যে লোকগুলা বলে যে একটা দল পাগল হয়ে গেছে আর একটা দল হায় আফসোসে মরতেছে, এখন ভাই কেন চাইবে না? কারণ হচ্ছে যে আমরা তো আমাদের সংস্কারের ওভাবে কোনো কিছু দেখতে পাচ্ছি না। আজকে যদি হইতো এগুলা, তাহলে আমরা ওভাবে আশা করতাম। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ছাত্রদের যে ব্যাপারটা আছে, ছাত্রদল, আমার একটা ব্যক্তিগত এক লাইনের অপিনিয়ন আমি বলি যে দেখেন, নুরুজ্জামান ভাইও বলে গেছেন যে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছাত্রদের ভূমিকা, এটাও একদম বাস্তব সত্য। কিন্তু এই ছাত্ররা যদি তারা আন্দোলনের সংগ্রামে সবাই ছিল, শুধু ছাত্রদের নেতৃত্বে ছিল বা রাজনৈতিক লোকগুলো ছিল, কিন্তু ওনারা যদি এই মানে সফলতার পরবর্তীতে পড়ার টেবিলে ফেরত যাইতো, তাহলে তাদের এই অবদান স্বর্ণাক্ষরে লেখা হইতো। আজকে যখন তারা রাজনৈতিক দল হিসেবে চলে আসবে, সেই অবদান, সেই কৃতিত্ব কিছুটা মলিন হয়ে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ মনির ভাই। ধন্যবাদ সুমন। সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুরুজ্জামান হীরা ভাইয়ের কাছে আমার একটা প্রশ্নটা হচ্ছে, দেখেন সংস্কার বিষয়টা আজও পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ জনগণ জানে না যে কি সংস্কার প্রয়োজন। ব্যর্থতা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এবং উপদেষ্টাদের কিন্তু ব্যর্থতা, কারণ ওরা কিন্তু আজও পর্যন্ত রূপরেখা দিতে পারে নাই কাকে সংস্কার করা প্রয়োজন। কিন্তু পাশাপাশি দেখতেছি আমরা বাংলাদেশে বর্তমান আওয়ামী দূষকদেরকে কিন্তু আমরা এখন দেখতেছি ওরাই কিন্তু আগের চাইতে নিরাপত্তায় আছে বর্তমান এই আওয়ামী লীগ পরিবাররাই। কেমনটা আপনারা জানেন, এই আওয়ামী দোষররা এত কিছু নির্বিচার করার পরও আজও পর্যন্ত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে পারে নাই, একটা ব্যর্থতা। এবং নতুন করে যে সংস্কারের বিষয়টা আজও পর্যন্ত কেন আমরা খুঁজে পাচ্ছি না কাকে সংস্কার করা প্রয়োজন। প্রত্যেকটা জেলাতে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আপনারাও তো সবসময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নিউজ পাচ্ছেন, প্রত্যেকটা জেলাতে সংস্কারের যে সমস্ত নতুন ভোটার তালিকা যে গঠন করতে হবে বা ভোটার তালিকা যে নতুন করে যে করতে হবে সেটা কতটুকু এগিয়েছে। কারণ এই ফেব্রুয়ারি মাসে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলেছে নতুন করে ভোটার তালিকা আমরা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করব। তাহলে ফেব্রুয়ারি মাসের আজকে কিন্তু অলরেডি 2 তারিখ চলে গিয়েছে। তাহলে দেখেন বিভিন্ন জেলাতে আজকে যে সমস্ত জন্ম নিবন্ধন বাতিল এবং কি আপনার অতীতের আওয়ামী লীগ শাসনের আমলের নির্বাচনের ভোটারের বিষয়টা আপনি একবার বলেছেন, পুরো ব্যাখ্যা না দিয়ে একবার বললে আমরা আলোচকদের কাছ থেকে নিতে পারবো। বিষয়টা হচ্ছে দেখেন, এখানে ভোটার তালিকার বিষয়টা আমি শেষ করেছি মনির ভাই 1 মিনিট। জেলায় শুরু হয়েছে, কোন জেলায় শুরু হয়নি, একবার তো আপনি বলেছেন কথাটা, তো আপনি আবার ব্যাখ্যা হয় নাই। একটা জেলা আমরা দেখতেছি না, একটা জেলা আপনারা দেখাতে পারবেন, একটা জেলা আজও পর্যন্ত নতুন করে ভোটার তালিকা পূর্ণতা গঠন করতে পারেছে আপনারা দেখাতে পারবেন? বাংলাদেশের 64 জেলার ভিতরে একটা জেলাও আজও পর্যন্ত পূর্ণতা হয়নি। মাত্র শুরু হয়েছে। আমি একটা শুনেন, আমি মনির ভাই 1 মিনিট, মাত্র শুরু হয়েছে, ঠিক আছে আমরা মানতেছি।
ভাই এখানে বিষয়টা হচ্ছে ভিন্ন আকারে, আপনারা কেন বুঝতেছেন? এখানে দেখেন আর প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা জেলাতে যে সমস্ত ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান মেম্বার পালাতক, সেই জায়গায় জনগণ ভোগান্তিতে পড়তেছে। আপনারা সেই খবরটা আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে অবগত আছেন। কেমন জনগণ ভোগান্তিতে, একটা জন্ম নিবন্ধন বাতিল করেছে, অনলাইনে জন্ম নিবন্ধন করতে গেলে সেখানে 500 থেকে 700 টাকা ডোনেশন দিতে হচ্ছে। এই 700 টাকা থেকে 500 টাকা, এটা কি সরকারি ব্যাট বসিয়েছে? তাহলে প্রত্যেকটা জনগণ যদি 500 থেকে 700 টাকা যদি ডোনেশন যদি দিতে হয়, তাহলে এটাই কি সংস্কার? এটাই কি জনগণের জন্য সংস্কার করতেছে? ধন্যবাদ। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। কবির, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাইকে আমাকে যুক্ত করার জন্য লাইভে, এবং এই প্যানেলে যারা আছেন তাদেরকে শুভেচ্ছা এবং সালাম। আমার প্রশ্ন হলো, নুরুজ্জামান ভাই বিএনপির নেতা নাকি কি জানি, আমি একটু খেয়াল করতে পারতেছি না। তো আপনার কাছে প্রশ্ন আমার ভাই, অনেক তো দেখছি গণ অভ্যুত্থান, কিন্তু আমার মনে হয় এই 24-এর জুলাই গণ অভ্যুত্থানের মতো দেখি না। কিন্তু সবচেয়ে বড় দুঃখ হয় কি, জামাত এবং কি বিএনপির লোকেরা নির্যাতিত হয়েছে। তো আপনার কাছে আমার এই প্রশ্নটা, আপনারা শুধু ছাত্ররা নতুন দল করবে এইগুলা নিয়ে ব্যস্ত আছেন, আর যে বুকের মধ্যে যে একটা বড় একটা পাথর চাপা পড়ছিল, এটা ছাত্ররা ইস্যুই কিন্তু সরাই দিছে। আপনারা ওই গণ অভ্যুত্থানের জুলাই হত্যাকারীদের বিচার শক্ত হাতে আপনারা চাইতেছেন না, আমরা আমজনতা দেখতেছি। কেন চাইতেছেন না? আপনাদের তো প্রধান কথা ছিল যে এই জুলাই গণহত্যার দোষরদের বিচার চাওয়া কঠিন ভাবে, আপনাদের প্রধান দায়িত্ব ছিল, যেহেতু আপনারা নির্যাতিত বেশি এবং জামাত নির্যাতিত বেশি। তো আমার প্রশ্ন আপনার কাছে এতটুকুই, আর অন্য কোনো প্রশ্ন করবো না। আপনারা ছাত্রদের দল নিয়ে ব্যস্ত আছেন। এই বাংলাদেশে কখনো নতুন দল কখনো ক্ষমতায় আসে নাই, 2-4 বার নির্বাচন করার পরে হয়তো একটা দাপে গেছে। তো আপনারা তাদেরকে নিয়ে মাথা ব্যথায় আছেন। তো ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ ভাই। আব্দুল হাকিম আনমিউট করেন, ক্যামেরা অন করেন, বলেন। সম্মানিত সঞ্চালক মনির ভাই এবং বিজ্ঞ আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। মনির ভাই, সংস্কার এবং নতুন দল, আওয়ামী লীগের পূর্ণ প্রতিষ্ঠা, এই আর শিরোনাম করেছেন। দেখেন, আমি হীরা ভাইয়ের কথা থেকে একটু বলতে চাচ্ছি। হীরা ভাই বলতেছিলেন যে ছাত্ররা যদি রাজনীতিতে আসে তাহলে সমস্যা কোথায়? কারো কোনো সমস্যা নাই। দেখেন, একটা রাজনৈতিক দল যখন নতুন গঠন হয়, তার কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড থাকতে হয়, সেই দলের আয়ের উৎসতা থাকতে হয় এবং সেটাকে সুন্দরভাবে ফলো করে প্রকাশ করতে হয়। আমরা অতীতে দেখেছি, এই 6 মাস, অতীত বলতে 6 মাস হলো আমরা দেখেছি ছাত্রদের আয়ের উৎসটা কি। যে ছেলেগুলোর রাজনৈতিক অভিজ্ঞতা 36 দিন, আর সাথে যোগ হবে 5 মাস 27 দিন। 36-এর সঙ্গে 5 মাস 27 দিন যদি যোগ করা হয়, মোটামুটি আপনার 7 মাস কয়েকদিন হয়। এই 7 মাসের অভিজ্ঞতা নিয়ে একটা রাষ্ট্রকে পরিচালনা করা এতটাই কি সহজ যে কেউ রাজনীতিতে আসলো আর সেটা হয়ে গেল? তারপরেও তারা রাজনৈতিক দল গঠন করতেই পারে, সেটা নিতান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু তারা কিভাবে পরিচালিত হচ্ছে সেখানে আমার দ্বিমত আছে। সেটা অবশ্যই বিজ্ঞ আলোচক বিন্দু যারা আছেন একটু আলোচনায় আনবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে সংস্কার। দেখেন, মূলত শুরু থেকে একটা কথা বলা হচ্ছিল যে নির্বাচন কমিশনকে সংস্কার, প্রশাসনকে সংস্কার এবং বিচার বিভাগকে সংস্কার। মূলত এই 3টা ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্ট এখন পর্যন্ত কিন্তু সংস্কারের কোনো মুখ দেখতে পারেনি। ভোটার তালিকা সামান্য কয়েকদিন হলো হালনাগাদ করা হলো, সেই হালনাগাদের ফলাফলটা কি আসবে সেটা হয়তো বা জানিনি। কিন্তু উৎসব মুখর পরিবেশে অতীতে যেমন দেখেছি আমরা যে ভোটার তালিকা হালনাগাদ হয়েছে, কিন্তু এবার তেমনটা দেখা যায়নি। ইউনিয়ন পরিষদে ব্যাপক প্রচন্ড ভিড় থাকতো। ইউনিয়ন কাউন্সিলের পাশেই আমি সারাদিন থাকি, দোকানদারি করি, কিন্তু তেমন কোনো উৎসব মুখর পরিবেশ সেখানে এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ওনার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এতটা বিলাসিতা এবং উদাসীনতা দেখাচ্ছেন, যেটা একটা দেশের সকল মন্ত্রী পরিষদের কাঠামোকে স্থবির এবং ভেঙে ফেলেছে। দেখেন, প্রতিদিনই কোথাও না তো কোথাও খুন হচ্ছে, কোথাও না তো কোথাও মারামারি হচ্ছে, কোথাও না তো কোথাও চাঁদাবাজি হচ্ছে, আর পরিবহন চাঁদাবাজি তো লেগেই আছে। এই প্রশাসনের ছত্রছায়ায় তারাই আবার শেল্টার নিয়ে তাদের অন্যদেরকে দোষ চাপিয়ে দিচ্ছে। আবার দেখেন, এই যে উপজেলা পরিদর্শক উর্মি, সে কিন্তু গতকালকে আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেছে। বিসিএস ক্যাডার যারা, শিক্ষা ক্যাডার যারা, প্রশাসনিক ক্যাডার যারা, তারাই হচ্ছে আপনার এই লিফলেট বিতরণ করতেছে আওয়ামী লীগের পক্ষে। তাহলে এই সরকার কিভাবে এই সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়ে মনে করছে যে একটা সংস্কার ব্যবস্থাকে সুন্দরভাবে করে তারা একটা সুন্দর নির্বাচন উপহার দেবে? এটা কি আপনারা মনে করেন? আমার কাছে তো মনে হয় না। এই 5 মাস 27 দিনে এখন পর্যন্ত এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় তারা সামনে আনতে পারেনি যে বিষয়টাকে নির্ভর করে এই সরকারের মেয়াদকে আরো বাড়াতে পারে বা সংস্কারের সুযোগ দেওয়া যেতে পারে বলে আমার তো মনে হয় না। আপনারা কি মনে করেন যে আপনারা একটু সংক্ষিপ্ত করতে হবে? মুন্না আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন। মিউট আছেন ভাই? আসসালামু আলাইকুম সকল
আলোচক বিন্দু, দেখেন আমরা এই আন্দোলনে আমি নিজে কিন্তু সংযুক্ত ছিলাম। আমরা জীবনের মায়া ত্যাগ করে এই একটা স্বৈরাচারী সরকারকে উৎখাত করলাম। এই যে এত মানুষ হত্যা করলো, এত মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে বিপ্লবটা সংগঠিত হলো, এদের বিচার কোথায়? কবে বিচার হবে? কে বিচার করবে? দেখেন কালকে পরশু দিন মনে হয় 572 জনকে জামিন দিয়েছে। এই জামিন কারা দিচ্ছে? কারা দেশ চালাইতেছে? আর এক ভাই বললো যে রাজনৈতিক ছাত্রদের আয়ের উৎস কি? আরে ভাই, রাজনৈতিকবিদদের আয়ের উৎসটা কি? তারা তো সারাদিন বসে বসে ওই ভাও পেঁচাল পারে মিডিয়া টক শোতে। তাদের কি আয়ের উৎস? তারা কি করে? কি কাজ করে তারা? দেখেন সিরিয়ায় এখন পর্যন্ত 2 মাস সরকার, বিপ্লবী সরকার নিয়ে হয়েছে। তারা 2 মাসের মধ্যে পুরোপুরি 53 বছরের স্বৈর শাসকের প্রায় সাজা কার্যকর করে ফেলেছে। আর আমাদের দেশে 6 মাস হয়ে গেল, একটা লোককে এ পর্যন্ত বিচারের আওতায় আনা গেল না। এই দায়গুলো কার? বিএনপি সারাদিন নির্বাচন নিয়ে চিল্লাইতেছে, কিন্তু এটা জোরালো ভাবে বলতেছে না যে এই সরকারকে যে আপনারা বিচার আগে শুরু করেন, বিচার করেন। আমি মনে করি বিএনপিও এই সরকারও পারবে না বিচারের মুখোমুখি করতে ওই স্বৈরাচারদের। আর বিএনপি আসলেও এই বিচার হবে না, কোশ্চেন কালেও হবে না। ভাই আমি আজকে বলে গেলাম, আপনারা এটার প্রমাণ নিয়েন পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসলে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আজহারুল ইসলাম সাহেব বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ মনির সাহেব আমাকে অ্যাপয়েন্ট করার জন্য। সম্মানিত আলোচক যারা আছেন তাদেরকে সম্মান প্রদর্শন করছি। তো আমার প্রথম কথা যেটা ছিল যে যারা রাজনীতি ছাত্রদের মাধ্যমে যারা দল, এই ব্যাপারে আমি যে বিষয়টা সুস্পষ্ট আমার নিজস্ব মতামত বলতে চাচ্ছি সেটা হলো যে এটা দল করার অধিকার সবারই আছে, এটা সাংবিধানিক অধিকার, এটা গণতান্ত্রিক অধিকার, করতেই পারে। কিন্তু এখানে যে মূল প্রশ্নটা সেটা হলো যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে কোনো দল গঠন হয়, সেটা যেমন দেশের জন্য কল্যাণ করা হবে না, গণতান্ত্রিক হবে না, সেটা পক্ষপাত দুষ্ট হবে। সেদিক থেকে তাদেরকে সেই বিষয়টা রাখতে হবে এবং আমরা সেটা কিছুটা লক্ষণ কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করছি যে তারা রাষ্ট্রীয় কিছুটা পৃষ্ঠপোষকতা নিয়ে এগোতে যাচ্ছে। তো আর তারা যে ইতিমধ্যে দল গঠনের আগেই যে বড় বড় দলের সাথে দ্বিমত এবং সাংঘর্ষিক বিষয়ে অনেকটা চলে যাচ্ছে, এখানে তাদের থাকা উচিত এবং বাস্তবতা সামনে না রাখলে আমার বিশ্বাস ডিসকানেক্ট হয়ে গেছেন। রুবেল শেখ আরেকজন দর্শক আছেন। রুবেল শেখ আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে প্রশ্নটা বলেন। মিউট আছেন ভাই, আনমিউট করতে হবে, আনমিউট করেন। মাইকটা মিউট আছে, আনমিউট করেন। আসসালামু আলাইকুম প্রিয় আলোচক বৃন্দ এবং আমাদের সঞ্চালক ভাই নামুল ভাই। ছাত্ররা রাজনীতির বিষয়ে যে আলোচনা হচ্ছে, আসলে গণতান্ত্রিক অধিকার, ছাত্ররা অবশ্যই এখানে রাজনীতি করতে পারবে, কিন্তু সেটা ক্ষমতায় থেকে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেভাবে বলেছেন আমি তার কথার সাথে একমত। ক্ষমতায় থেকে না, অবশ্যই তাদেরকে ক্ষমতা ছেড়ে তারপর রাজনৈতিক দল গঠন করতে হবে, নাম্বার 1। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার যে 72-এর সংবিধান, আপনার যে 96-এর সংবিধান, 91-এর সংবিধান, 2001-এর সংবিধান, এই সংবিধান বাতিল করতে হবে। আর এই যে 5ই আগস্টের এই জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে এর একটা বিচারও আমরা দেখতেছি না এই বর্তমান যে সরকার আছে এর মাধ্যমে। আমার মনে হয় বড় বড় যে দলগুলো আছে, যেমন জামাত, বিএনপি, অন্য যে বড় বড় দলগুলো আছে, এদের সম্মিলিত প্রচেষ্টায় সরকারের উপরে চাপ প্রয়োগ করা, যাতে করে এই স্বৈরাচার খুনি হাসিনার যাতে বিচার করা হয়, এবং যারা এই খুনি হাসিনাকে মদত দিয়েছে এই মদত পুষ্টদেরও ধরে ধরে যেন বিচারের আওতায় আনা হয়। যদি এদের বিচার না করা হয়, প্রিয় বিজ্ঞ আলোচক বিন্দু, এদের বিচার যদি না করা হয়, বিশ্বাস করেন এই বাংলাদেশে এই স্বৈরাচার আবারও মাথা চাড়া দিয়ে উঠবে। তা আমার প্রথমত দাবি হচ্ছে ছাত্ররা দল গঠন করুক, সমস্যা নেই, রাজনৈতিক বাইরে থেকে। আর সর্বপ্রথম এই সরকারকে উচিত হবে এই জালেমরা ছিল, এই জালেমদেরকে ধরে ধরে বিচারের আওতায় এনে এই যে শহীদ, যে 2000 আমার ভাইরা শহীদ হয়েছে, এই শহীদের বিচার দাবি করছি আমি। সমস্ত এই যারা সমস্ত আওয়ামী লীগ যারা আপনার হচ্ছে রাজনৈতিক দল আছে, সবার কাছে বলছি এই সরকারকে দিয়ে হবে না, এই সরকারকে দিয়ে আমরা বিশ্বাস করি না এই বিচার করতে পারবে, আমরা বিশ্বাস করি না। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব নুরুজ্জামান। যেমন ভাই মাইকটা মিউট আছে, আনমিউট করেন। দর্শকদের মন্তব্য থেকে যদি কোনো আপনার অভিমত থাকে বলবেন। দ্বিতীয় যে বিষয়, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে কিনা, কারণ গত 2 দিন ধরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গাতে। প্রকাশ্যে লিফলেট বিতরণ করছেন, সরকারি অনেক কর্মকর্তারাও তাদের সেই কর্মসূচিতে যুক্ত হচ্ছেন। একদিকে উপদেষ্টারা বলছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না, ছাত্র উপদেষ্টারা বলছেন, অপরদিকে আওয়ামী লীগ রাজনীতির কার্যক্রম পরিচালনা করছেন। কি বলবেন জনাব নুরুজ্জামান?
ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, একজন দর্শকের প্রশ্নের উত্তর আমি আগে দেই। তিনি আমাকে প্রশ্ন করেছেন যে বিগত সরকারের ফ্যাসিবাদী শাসকদের বিচার চাচ্ছে না কেন। দেখুন, বিচার তো অবশ্যই করতে হবে, বিচার প্রক্রিয়া অবশ্যই একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে আপনাকে করতে হবে। এখন এই বিচার করতে গিয়ে এই অন্তর্বর্তী সরকারের যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তারা কোন বিষয়ে আগে অগ্রাধিকার দেবে বা কোন বিষয়ে অগ্রাধিকার কম হবে। অবশ্যই গুরুত্ব দেবে, কিন্তু প্রায়োরিটি বেসিসে তাদের কোন কাজটি আগে করতে হবে না করতে হবে, এইটাতেই তারা, আমার কাছে যেটা মনে হয়েছে, এক ধরনের লক্ষ্য স্থির করতে না পারার কারণেই তারা অনেকটা দিকভ্রষ্ট হয়ে যাচ্ছে। সেই দিকভ্রষ্ট হওয়ার থেকেই একবার সংস্কার, একবার আওয়ামী লীগ ফিরে আসছে, একবার বিচার, একবার দেখেন আপনি এতজনকে ধরে কিন্তু সবাইকে যে সময় গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করে কিন্তু সবাইকে যখন হত্যা মামলার আসামি করা হয়েছিল, আমরা কিন্তু ওই সময় কথা বলেছি, আমার স্পষ্ট মনে আছে, আমি কয়েকটি চ্যানেলে এই কথা বলেছি, আমি নিজেও কন্টেন্ট রেডি করে বলেছি যে সবাইকেই কেন আপনি হত্যা মামলা দিয়ে দিচ্ছেন, আর সবাই কি হত্যার সাথে সরাসরি নির্দেশদাতা কিনা। হত্যার নির্দেশদাতা তো আপনি যদি করতে হয় স্বয়ং শেখ হাসিনাকে, কারণ তিনি তো নির্বাহী বিভাগের প্রধান হিসাবে তিনি তো সিদ্ধান্তগুলো দিয়েছেন। ওই সময়টাতেই ভুল ছিল, কারণ ওই যে আমি আগে একটা কথা প্রায় বলি যে সেটা হচ্ছে যে আপনি আবেগে কোনো ডিসিশন না নিয়ে আপনাকে রিয়ালিটির বেসিসে ডিসিশন নিতে হবে। যা সত্য, আপনি যদি সেই সত্য এবং বাস্তব যেটা হওয়া উচিত, সেই উচিত শব্দটার থেকে আপনি যদি বিচ্যুতি নিয়ে অন্য কিছু করতে যান, তবেই আপনাকে বারবার হুচট খেতে হবে, সিদ্ধান্ত পাল্টাতে হবে। কারণ একটা মিথ্যাকে ডাকার জন্য আপনাকে আরো অনেকগুলো মিথ্যাকে আমদানি করতে হয়। যে সময় যাকেই ধরা হচ্ছিল, আপনাদের মনে আছে, হত্যা মামলা কেন ছিল, আর এখন এই যে এদেরকে জামিনের দেওয়া হচ্ছে, তার মানে কি দাঁড়ালো? আলটিমেটলি আপনি যে সংস্কার 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 বলে মানে চিৎকার করতেছেন, কার জন্য সংস্কার, কিসের সংস্কার? প্রশাসনের সংস্কার, পুলিশের সংস্কার, বিচারালয়ের সংস্কার, সর্বোপরি রাজনৈতিক দলের সংস্কার। এটি হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। আগে এটা হচ্ছেও সবকিছুর উপরে যে সংস্কার অবস্থান করছে, সেটা হচ্ছে মন মানসিকতার সংস্কার। মন মানসিকতার সংস্কার ছাড়া আগে হবে না। এখন এই মন মানসিকতার সংস্কার করতে হলে আপনাকে কি করতে হবে? রুল অফ ল এনশিওর করতে হবে। আর এই রুল অফ ল এনশিওর করার জন্য, গ্রাসরুট লেভেলে ইমপ্লিমেন্ট করার জন্যই তো আপনার এই সংস্কারগুলোর কথা বলা হচ্ছে। কিন্তু এই সংস্কারের কথা বলে রাজনীতিতে আপনি দেখবেন এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে। যেই আস্থার সংকটে বিএনপি এখন, আমি মনে করি, মুখে যত কথাই বলুক না কেন, টক শোতে এসে আর মানে ভদ্রতার খাতিরে বিএনপি জামাতের কার্যক্রম বিশ্বাস করতে পারছে না, জামাত বিএনপির কার্যক্রম বিশ্বাস করতে পারতেছে না। যার ফলে এই যে একটা আস্থা সংকট তৈরি হওয়ার কারণে বিরোধী শক্তিগুলোর মধ্যে এটার সুযোগ নিচ্ছে, আমি যদি বলি, সেই পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শাসক। এবং তারা যে আপনার ওইটার সাথে কিন্তু আপনার এই প্রশ্নটা জড়িত যে আওয়ামী লীগ ফিরে আসছে কিনা। দেখুন, মনে আছে আপনাদের, ঠিক যখন এই সরকার ক্ষমতায় নেয় 1 মাস পর্যন্ত, 2 মাস পর্যন্ত কিভাবে আওয়ামী লীগের নেতাদের দুর্নীতি বের হয়ে আসছিল, এস আলমের কিভাবে কোটি কোটি টাকা পাচারের কাহিনী বের হয়ে আসছিল, সালমান এফ রহমানের দুর্নীতি বের হয়ে আসছিল, শেখ হাসিনার বোন শেখ রেহানা অলিখিত একজন সম্রাজ্ঞী ছিলেন। তিনি ঘোষণা দিয়ে বলেন, যেমন সিলেটের মেয়র নির্বাচনে প্রচলন ছিল, ভোটাররা বলছিল এটা হচ্ছে ছোট আপার প্রার্থী। আরে ভাই, ছোট আপার প্রার্থী আবার কি? তাকে পাশ করাতেই হবে। এমনকি সিলেটে একটা মানে রিউমারও আছে যে জনাব আরিফুল হক চৌধুরী সাহেব নাকি মানে নির্বাচন করতে চেয়েছিলেন, এবং এটা আপনারাও বুঝেন যে উনি একজন অত্যন্ত কর্মঠ মানুষ, এবং যে কোনো পরিস্থিতিতে উনি স্বতন্ত্র দাঁড়িয়ে নির্বাচনে পাশ করার মতো ক্ষমতা রাখেন। উনাকে সিগন্যাল দেওয়া হলো যেখান থেকে হোক যে আপনি দাঁড়াবেন না, কারণ এটা হচ্ছে ছোট আপার প্রার্থী। হোয়াট ইজ ছোট আপার? মানে আপনি বুঝতে পারছেন এটা কথা বোঝাচ্ছি। সেই ছোট আপার এখন দুর্নীতি তদন্ত করতে গিয়ে বের হচ্ছে ঢাকা শহরে 4টি বাগান বাড়ি। ভাই আমাকে বলেন, শেখ রেহানার কেন বাংলাদেশে 4টি বাগান বাড়ির দরকার আছে? আচ্ছা, না দুর্নীতি করে হোক, একটা না হয় করে ফেললো, তার কেন 4টি বাগান বাড়ি থাকবে? এই যে দুর্নীতিগুলা, মাস্কির বইয়ের দুর্নীতি, জয়ের দুর্নীতি, টিলিপ সিদ্দিকী তো তার মন্ত্রিত্বই হারালো। জয়কেও আপনারা জানেন যে এফবিআই পেয়েছে 3600 কোটি টাকার পাচারের তথ্য। এখন তারেক সিদ্দিকী ও লিখিত মানে হিটলার ছিল শেখ হাসিনার সময়। পুরো রাজনৈতিক হত্যাকাণ্ডগুলা, দুর্নীতির বড় বড় মাসিভ স্কেলের যে দুর্নীতিগুলো, এটাকে উনি চাঁদাগুলা বাটুরা করতে মনোবিযোগ আছে,
তার বিরুদ্ধে। এই যে এত দুর্নীতিগুলো দেখেন আপনি, সবগুলা কিন্তু এখন চাপা পড়ে যাচ্ছে। কিসে চাপা পড়তেছে? সংস্কার না নির্বাচন? আপনি খেয়াল করুন, এই দুইটা শব্দের কারণে, সংস্কার না নির্বাচন, এই দুইটা শব্দের কারণে দুর্নীতিগুলা, অপরাধ মামলাগুলাও কিন্তু চাপা পড়ে যাচ্ছে। এখন ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক, কতটুকু হবে না হবে সেটা সময় বলে দেবে, আমরা হয়তো দেখবো। কিন্তু এই যে দুর্নীতিবাজদের পার পাওয়া, এটা কিন্তু রাজনীতির জন্য শুভ সংকেত নয়। আমি কেন বলছি এই দুর্নীতির আলোচনাটা পিছনে পড়ার কারণ, আমরা প্রতিদিনই নতুন নতুন সংকট সৃষ্টি করছি। রাজনৈতিক দল গঠন করবে ছাত্ররা, ইয়েস, ওয়েল, ফাইন, আমি স্বাগত জানাই, বিএনপিও স্বাগত জানায়। কেন এই আলোচনাটি এখন আসার প্রয়োজন ছিল? যেহেতু সরকারে থাকা লোকদের এটার সাথে যোগাযোগ রাখছেন, এবং ডক্টর ইউনূস আহমদ তিনিও এখন কেন বললেন ছাত্রদের, একটা তার তো বলার কথা নয়। ছাত্ররা যে দল করবে বা ছাত্রদেরকে প্রমোট করবেন, তাদেরকে তিনি উৎসাহ দিবেন, এটা তো তারও কাজ নয়। যদি সমালোচনা করতে হয় তাহলে সেটাও বলতে হচ্ছে, এটা তারও বলা উচিত হয়নি। আমি মনে করি ছাত্ররা দল করলে ইয়েস, ওকে, তারা তাদের দল করবে, দল কেন করতে পারবে না? গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দল করতেই পারে। কিন্তু আপনি যখন সরকারে থেকে তার কাজকে উৎসাহ দেবেন, প্রমোট করবেন, তখনই তো আলোচনাটা আমি যেদিন ইউনূস আহমদ স্যার কথা বলেছেন, এটা আমি তাৎক্ষণিক 2 ঘন্টার মধ্যে আমি তার বক্তব্য শোনার পরে একটা কন্টেন্ট করেছি। আমি বলছিলাম যে তার এই বক্তব্যটা রাজনীতিতে একটা বড় ধরনের বিতর্ক সৃষ্টি করবে, এবং হয়েছে তাই। টকশোগুলাতে দেখেন আপনি, প্রত্যেকটা চ্যানেল টকশোগুলাতে ডক্টর ইউনূস কি তাহলে ছাত্রদের প্রমোট করছেন, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা তো আমার কথা ছিল না। আপনি খেয়াল করুন, আপনার দরকার দুর্নীতিবাজদের বিচার, প্রত্যেকটা কালপ্রিটকে বিচারের আওতায় আনা, এবং নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা। সেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে গিয়ে আপনি খেয়াল করুন কথাটা, নির্বাচন আয়োজনে যে ব্যারিয়ারগুলো আছে, নির্বাচনী আইনে সঠিকভাবে নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসনিক যে ডিভালুয়েশন করেছে সেই ফ্যাসিবাদী সরকার, সেই প্রশাসনিক ডিভালুয়েশন এবং ডিমোরালাইজেশন থেকে প্রশাসনকে আপনি কিভাবে অ্যাক্সিলারেট করতে পারেন, ফ্যাসিলিটেট করতে পারেন, প্রশাসনকে আপনি কিভাবে গতি আনয়ন করতে পারেন, এনে একটি আপনি ডাইনামিক অ্যাডমিনিস্ট্রেশনকে করতে পারেন, এইটাই হওয়া উচিত আপনার সংস্কার। এখন 53 বছরে যেটা হয়নি, আপনি কি করছেন? 1.5 বছর সময় আপনার কাছে আছে। মনে করুন, আমি তথ্যগতভাবে ধরে নিচ্ছি 1.5 বছর সময়, 6 মাস তো চলেই গেছে, আর আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে যদি নির্বাচন হয়, তো 1.5 বছরে আপনি 53 বছরের জঞ্জাট আপনি শেষ করে দেবেন। স্যার, এত সহজ? আপনি এইসব শুনেন, ওই যে আমি এই কথাটার মধ্যে আপনার চ্যানেলেই বলছিলাম, এই সবগুলোতে হাত দিতে গিয়ে 111 সরকার যেটা করেছে সেটাই হয়েছে। 111 সরকার শেষ নিজেরা বাঁচার জন্য, এটা ঠিক যে 111 সরকার যে নির্বাচন করেছে দিনের ভোট রাতে দেয়নি। 111 সরকার এটা সত্য যে 154 জনকে আগেই নির্বাচিত করেনি, কিংবা আমিডামি নির্বাচন করেনি, কিন্তু 111 সরকার নিজেদের চামড়া বাঁচানোর জন্য, নিরাপদ সেফ এক্সিটের জন্য নির্বাচনের আগে একটা কনসেপ্ট মানুষের মাঝে দিয়েছিল যে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছি। আপনি খেয়াল করুন কথাটা, আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছি, এই ধরনের একটা কনসেপ্ট এবং আবহ সৃষ্টি করে ফেলেছিল তারা, এবং বিএনপিকে নির্যাতন করেছিল তারা। কিন্তু এবং তাই হচ্ছে, তারা নির্বাচন করে দেশ ছেড়ে কিন্তু তারা চলে গেছে। সেই মঈনুদ্দিন সাহেব বা ফখরুদ্দিন সাহেবরা চলে গেছেন। এই যে আপনার এই অভিজ্ঞতা থেকেও তো আপনার সামনের দিকে চলার জন্য আপনি নিরপেক্ষ থাকুন। স্ট্রিক্টলি আপনি যে কার্যক্রমগুলো গ্রহণ করবেন সেটা আন্দোলনের এবং জনগণের, ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে তার যে স্পিরিট, তার যে চেতনা, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র সমাজ এবং রাজনৈতিক দলগুলো আন্দোলন করে ফ্যাসিবাদী শাসনকে অবসান করেছে, আপনি একটা একটা করে হাত দেন। যদি আপনি সবকিছু রেখেই একবারেই সবকিছুতেই হাত দিয়ে যান এবং কেন্দ্রে গিয়ে আক্রমণ করে দেন, তাহলে তো আপনার অবস্থা ইচ্ছাঙ্গিষ্কার মতোই হয়। আপনাকে রিয়েলিটি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। এবং সরকারের যেটা আমি আবারও বলছি, এক এক উপদেষ্টা এক একটা বলছে, এবং তাদের মধ্যে সমন্বয় না থাকার কারণে কাজের মধ্যে তাদের প্রায়োরিটি, আমি আবারও বলছি শব্দটা, প্রায়োরিটিটাকে আইডেন্টিফাই করতে না পারার কারণেই আজকে একবার গ্রেপ্তার করা হচ্ছে, একবার জামিন দেওয়া হচ্ছে, এবং এই আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আবার দেখা দিচ্ছে। এবং বিচার হবে কিনা এখন এটা নিয়ে আপনি যেমন সন্দেহ করছেন, আমিও শঙ্কিত যে আসলেই কি এই ফ্যাসিবাদের বিচার হবে কিনা। কোথায় এস আলমের হাজার হাজার কোটি টাকার পাচারের কথা তো কেউ বলে না, রিজার্ভ চুরির কথা তো আর কেউ বলছে না, শেখ হাসিনার কোটি কোটি টাকা পাচারের কথা তো আর কেউ বলছে না, শেখ রেহানার অলিখিত সাম্রাজ্য গড়ে তোলা, জয়ের দুর্নীতি, টিউলিপ সিদ্দিকির দুর্নীতি, তারেক সিদ্দিকির দুর্নীতি, তার ববি সিদ্দিকির দুর্নীতি, শেখ সেলিমের দুর্নীতি, সেই যে টাকার মানে মুঘল সম্রাটের মতো
দাম্ভিকতা দেখাতেন, সেই যে মেয়র তাপসের দুর্নীতি কালো পানিতে নিয়ে চুপানোর কথা বলেছিলেন বিচারকদের কথা, এগুলো তো এখন আর কেউ বলে না। কাজেই সরকারকে প্রায়োরিটি নির্ধারণ করতে হবে এবং প্রায়োরিটি নির্ধারণ করেই সরকারকে সামনের দিকে যেতে হবে, অন্যথায় সবকিছু কিন্তু ঘুরে বাড়ি হয়ে যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে জনাব মির্জা ইয়াসিন আরাফাত। ইয়াসিন ভাই, দর্শকদের প্রশ্নের মধ্যে আওয়ামী লীগের বিচারের বিষয়টা নিয়ে প্রশ্ন ছিল যে বিচার কার্যক্রম আসলে কতটুকু শেষ হবে। সিরিয়ায় আমরা দেখেছি বিচার শুরু হয়েছে বা প্রায় শেষের পথে, আমাদের বিচার কার্যক্রম অনেকটাই ধীরগতিতে চলছে এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার বিষয় নিয়ে আপনার মন্তব্য। ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত দর্শক শ্রোতাদেরকে। আসলে কি আমরা যে যত কথাই বলি না কেন, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়ার আইন, সেই সংবিধান মতো যদি ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালিত না হয়, এই গণতন্ত্র দিয়ে পরিপূর্ণ সুপ্রতিষ্ঠা করা সম্ভব নয়। কারণ এই 54 বছরে আমরা দেখেছি রাজার বদল হয়েছে, কিন্তু কোনো সরকারি দুর্নীতিমুক্ত ছিল সেটা বলতে পারছি না। কোনো সরকারি ভারতের সাথে আতাত বা ভারতের নজরে থেকে ক্ষমতা আসার যে প্রবণতা, সেটা যে ছিল না, এটা আমরা দেখতে পাচ্ছি না। তাই আমি মনে করি আমরা যে সংস্কার বলছি, এই সংস্কার মন্দের ভালো হতে পারে, কেউ এসে স্বপ্ন দেখাতে পারে, কেউ এসে বলতে পারে, কিন্তু এই যেই গণতন্ত্র আমরা এখন দেখছি, এই গণতন্ত্র দিয়ে পুরো জাতির যে মুক্তি আছে বলে আমি মনে করি না এবং সম্ভব নয়। কারণ এটা হচ্ছে জনগণকে সামনে রেখে ভোগ বিলাসের একটা রাজনীতি। ইতিপূর্বে আমরা দেখেছি কম বেশি কেউ দেশপ্রেম রেখেছে, কেউ একেবারেই রেখে নেই। আমি দেখলাম যে এখানে একজন আলোচক আব্দুল হাকিম নামের ভাই, তিনি বলতে চেয়েছেন যে উপদেষ্টাদের অর্থ সম্পদ থেকে আসে। কই উপদেষ্টা, ছাত্র আন্দোলন যারা করেছে, হাসনাত আব্দুল্লাহ, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে, তাদের টাকা পয়সা থেকে আসে। আমি তো ওই দিন প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে গেলাম, আমি দেখলাম যে একটা মাইক্রোবাসে করে যারা সার্জিজ আর হাসনাত আব্দুল্লাহ আসছে, ওই মাইক্রোবাস তো মনে করেন যে টিনের মতো অর্ধেক ভাঙ্গা টিন আমি দেখলাম। তো আমরা খুব অকৃতজ্ঞ জাতি, যারা এই দেশকে ভারত অঙ্গরাজ্য হওয়া থেকে রক্ষা করেছে, আল্লাহ রক্ষা করেছেন তাদের মাধ্যমে, যারা এই ফেসিজমকে, এই গুণ খুম থেকে জাতিকে রক্ষার ক্ষেত্রে ভূমিকা রেখেছে রাজপথে, আজকে তারা যদি এই গণ অভ্যুত্থানটা যদি সফল না হতো, ফাঁসির মঞ্চে কিন্তু তাদেরকেই সবার আগে যেতে হতো। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা বড় বড় রাজনৈতিক দলের বক্তব্যগুলো আমাদের কাছে আছে, কিন্তু যে আমরা এই আন্দোলনের সমর্থন করছি না বা আমরা এই আন্দোলনে আমাদের অংশগ্রহণ নেই, বাকি সমর্থন আছে ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে দাবিটা, সেই বৈষম্যের যে দাবিটা, সেটার সাথে আমরা একমত আছি, বাকি আমাদের কোনো নেতাকর্মী আন্দোলনে নেই, এরকম বক্তব্য কারা বলেছে সেগুলো কিন্তু এখন আছে। তো আমি যেটা বলতে চাই যে সার্জিজ আলম বা হাসনাত আব্দুল্লাহ, তারা যে আমাদেরকে ভারতের অঙ্গরাজ্য হওয়া থেকে মুক্ত করলো, তাদেরকে উচিত এই দেশের মানুষ সবাই মিলে টাকা পয়সা দিয়ে গাড়ি বাড়ি করে দেওয়া, যে বাবা তোরা আমাদেরকে বাঁচাইছস, আমাদের দেশটাকে ওই মোদির হাত থেকে, যেন মুসলিমদেরকে যেভাবে ভারতে মারে, আমরা মারে নাই, মারবে না ভারত। আরেকটা হচ্ছে প্রধান, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া, যার অটল অবিচল দেশপ্রেম এবং তার এই দেশের প্রতি, জনগণের প্রতি যে একটা দায়বদ্ধতা, তাকে টলাতে পারেনি বলে, কোথাও পাঠিয়ে দিতে পারেনি, তিনি জেলে গিয়েছেন, ঘরকে জেল বানিয়েছেন। আমি মনে করি এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য না হওয়ার প্রথম প্রধান ভূমিকাটাই রেখেছেন কিন্তু এই বেগম খালেদা জিয়া, তিনি আপোষ করেননি। পরবর্তী আমাদেরকে রক্ষা করেছেন, যেটা যে অঙ্গরাজ্য হওয়ার চাইতে হয়তো ছিল অনেক ক্ষেত্রে শেখ হাসিনা যেভাবে চালিয়েছে, আমরা হয়তো বাংলাদেশ বলতাম, কিন্তু এখন যে ভারত বুঝতেছে এবং আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে চুপ আছে, তাতে বোঝা যাচ্ছে যে ওদের মাথার উপর বাড়িটা পড়েছে। তো সেই ছাত্র জনতারা কোত্থেকে চলে, কোথায় থেকে টাকা আনে, কি করে, এগুলো নিয়ে আপনি কথা বলছেন। 15.5 বছরে এই দেশ খুল্লামখা করে দিয়েছে। আমাদের উচিত ওই সার্জিজ আলমদেরকে গাড়ি কিনে দেওয়া, তাদের মাসে কত টাকা খরচ যায় আমরা টাকা উঠে দেওয়া। ওই যে পীরের দরবারে গিয়ে অনেক সময় বছরে একবার চাল ডাল দিয়ে আসেন না, চাল ডাল মুরগি, তারপরে টাকা পয়সা বাৎসরিকটা চাঁদা দিয়ে আসে পীরের দরবারে, মাদ্রাসায়। আমাদের তো উচিত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সংগ্রাম করে আমাদেরকে ফেসিবাদ থেকে মুক্ত করেছে আল্লাহর খাস রহমতে, তাদের প্রতি আমাদের সেই অনুগ্রহ দেখানো। উল্টো আমরা বলতেছি তারা তো দুর্নীতির কোনো অভিযোগ আসে নাই, তারা দুর্নীতি করে নাই। একটু ইন্টারাপ্ট করি স্যার, একটু ইন্টারাপ্ট করি হুজুর, যদি আপনি কিছু মনে না করেন। জি বলেন। আমি আপনার এই কথাটা আমাকে শেষ করতে দিবেন। কথাটা এই যে আপনি বলছেন যে কিছু টাকা পয়সা আমরা তুলে দেওয়া, এটা আপনাদের এই কওমি মাদ্রাসার ভিত্তিক, আমি জানি না আপনি কওমি মাদ্রাসার না গভর্নমেন্ট মাদ্রাসার, এই ভিত্তিক এই এডুকেশন সিস্টেমে আমার একটা আপত্তি আছে। আমি বলি আপত্তিটা আমাকে শেষ করতে দিবেন প্লিজ।
এই যে আপনারা চাঁদা তুলেন বা মানুষের কাছে হাত পেতে, এতে করে হয় কি যে ছাত্রগুলা দেখতেছে যে মানুষ তাকে সাহায্য করতেছে, 2 টাকা দিলে তার বেতন চলতেছে, তার পড়াশোনা চলতেছে, এতে করে হয় কি ওভারঅল সমাজের একটা শ্রেণী বা অংশের মানুষের বা আমাদের বাচ্চাদের সাইকোলজিটা দুর্বল হয়ে যায় যে সে মানুষের কাছে হাত পাতবে। কেন আমরা চাঁদা দেব? সরকার তাদেরকে ব্যবস্থা করবে। তারা যে জাতির জন্য অবদান রেখেছে, সরকার থেকে তাদেরকে সাহায্য করতে হবে। জামান ভাই ওনার যে আলোচনার বিষয়টা আর আপনি যেটা বলছেন দুইটাই ভিন্ন, কিন্তু উনি যেটা সুন্দর বলছে সহযোগিতা করা জামান ভাই জবাবটা দিচ্ছে, সুন্দর বলেছেন, ধন্যবাদ আপনার বক্তব্য, ধন্যবাদ। যেভাবে বিশ্ববিদ্যালয়গুলো সহ যেভাবে রাষ্ট্র অনেক ক্ষেত্রে অবদান রাখে, পরিচালনা করে, আমাদের একটা সেম এটাই, রাষ্ট্রের মাধ্যমে আসে না, আপনি নিজে স্বয়ং নিজের হাতে দিতে পারেন। যেরকম আপনার থেকে ব্যাড ট্যাক্স নিয়ে রাষ্ট্র চালাচ্ছে, আর আপনি আপনার স্বয়ং হালাল অর্জন থেকে একটা অংশ আপনার প্রতিবেশী মাদ্রাসা, আপনার গ্রামের মাদ্রাসা অবদান রাখছেন, সেমই। আর আগের মতো আমার মনে হয় না রাস্তাঘাটে যেতে হয়, এখন সবকিছুর উন্নতি হয়েছে। আপনি নিজেই কিন্তু যখন 2000 টাকা আপনার মাদ্রাসায় দিতে পারেন আব্বা আম্মার নামে, আপনার শরীরটা একটু হালকা হয়ে যায়, এটা অন্যরকম প্রশান্তি পান। তবে আপনি যেটা বুঝাইতে চাইলেন রাষ্ট্র আমাদের ব্যাপারে যেন অবদান রাখে, সুন্দর, ধন্যবাদ আপনাকে। আমি আসলে এটা বুঝাইতে চাইছি, এই যে একটা আবেগ, প্রেম, ভালোবাসা, যে বছরে একবার আমি আমার আল্লাহওয়ালা যে আলেম আছেন বা মাদ্রাসা আছেন দেই, বা বছরে একবার আপনিও বাড়িতে গেলে আপনার মসজিদের ইমাম সাহেবরে বা মসজিদে অবদান রাখেন, সেই ক্ষেত্রে তাদের প্রতি সেই ক্ষেত্রে তাদের প্রতি আমাদের একটা এমন অবদান রাখা দরকার, এই 2-6 মাসে তাদেরকে যেন দুর্নীতির জায়গায় দাঁড় না করে দিই, এই গেল একটা। এবার আপনি আসেন যে এই যে আওয়ামী লীগ যে প্রতিষ্ঠিত হওয়াটা, এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা হলে কিন্তু নুরুজ্জামান ভাই, তারপর আমাদের আরেক নুরুজ্জামান হীরা ভাই সহ আমরা যারা আছি, আমারও তো 2 মাস কারাগারে রাখছি, ইদানিং আমি ওয়াজ মাহফিল ওইগুলো বলছি, আমাদের কিন্তু অস্তিত্ব থাকবে না। আপনি মনে রাখবেন, দেশ কিন্তু আমাদের থাকবে না, আমাদের অস্তিত্ব থাকবে না হয়তোবা। কিন্তু আমার এই জন্য আমি মনে করি, আমি গত কয়েকদিন আগে একটা জনপ্রিয় পত্রিকার অফিসে গিয়েছিলাম, আমি নামটা বলবো না। তিনি বললেন যে এই বড় দলটির অনীহার কারণে কিন্তু আজকে এই উপদেষ্টা সরকার যেটা আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা ব্যর্থ হতে যাচ্ছে। আমি মনে করি, প্রথমত আমি সবসময় সত্যিকার অর্থে আমি মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির যে রাজনৈতিক ধারা, সেটাকে আমি পছন্দ করি। সাবেক 4 দলীয় ঐক্যজোটের এক অংশ আমরা ছিলাম সরকারে 2001 সালে। আমি তার ছাত্র সংগঠন করে আসা। আমি যেটা বলতে চাই, বিএনপির প্রতি আমার একটা দরদ আছে। আমি মনে করি এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের একটা দরদ আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিএনপি জামাত ফোবিয়া বা তাদের একটা জনপ্রিয়তা বা তাদের মিছিল মিটিং গুলো দেখে মনে হচ্ছে যে আমাদের ছেলেপেলেরা তো দুর্নীতি বা আপনার ট্যাক্স তুলতে যাচ্ছে, চাঁদাবাজি, এতে একটা বদনাম হয়ে গেলে ভোটের মাঠে হয়তো আমরা ভালো করতে পারবো না, জন্য তাড়াতাড়ি একটা নির্বাচন হওয়া দরকার। আবার দেশকে দাঁড় করাতে হলে, আন্তর্জাতিক মহলে কাজ করতে হলে একটা নির্বাচিত সরকার দরকার, সেটাও থাকতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় আজকে বিএনপি এবং জামাত দুইজনেরই একটা সন্দেহ তৈরি হওয়া, যেটা আমাদের জামান ভাই খুব সুন্দর করে বলেছেন, তার সাথে আমি একমত, যে এই দুইটি দল যদি ঐক্যবদ্ধ হয়ে, যেরকম জনাব তারেক রহমান কিন্তু সর্বপ্রথম বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না, ঠিক ওই জায়গাটা থেকে জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি একটা সীসাডালা প্রাচীরের মতো এই সরকারকে সহযোগিতা করে, সন্দেহের জায়গাটা এখনো নেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপিকে দেশের মানুষ অনেক ভালোবাসে, তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তারা যেন হীনমন্যতা না ভোগে। এজন্য আমি বলি যে একটা বিরোধের জায়গাটা আপনারা যাবেন না। যদি বিরোধের জায়গাটা যান, তাহলে প্রশাসন দুর্বল হয়ে পড়ে। প্রশাসন দুর্বল হয়ে গেলে আওয়ামী ফেসিবাদকে ধরবে, দূরের কথা, ওই যে ধরবে ছাড়বে, এরপরে ওই যে টুট করে আসার যে চলে আসার যে একটা প্রবণতা, সেটা, এবং যারা আশেপাশে আছে তারা বের হয়ে আসার সাহস পাচ্ছে, এই যে প্রচার করছে। এই জন্য কিন্তু দায়ভার আমাদের। আমরা 5ই আগস্টের পরে একটা বছর ঐক্য থাকতে পারলাম না, কি কারণে আপনি বলেন তো ভাই? আমরা তো অন্ততপক্ষে শুকরিয়া আদায় করি, যদি আওয়ামী লীগ বিগত 3 ট্রামের মতো এবারও থেকে যেতেন, তাহলে এখনো তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমি তো মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের একটা এই সুযোগ দেওয়া দরকার যে আওয়ামী লীগ থাকলে তো সে 4টা বছর আরো থাকতো, তাই না? তো অন্তর্বর্তীকালীন সরকার থাকুক না 2টা বছর। আর একটা কথা সুন্দর বলেছেন যে ওনারা কিন্তু সব জায়গাতে সংস্কার করতে পারবে না। বিএনপি এসে গেলেও যে সব জায়গায় সংস্কার করে ফেলবে 5 বছর, তা পারবে না। নির্বাচনী একটা সংস্কার, সংবিধানের একটা সংস্কার। আর আপনার যারা তরুণ ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছেন ভাই, তাদের প্রতি আমার কাছে মনে হয় এখনো অকৃতজ্ঞ হওয়ার বা তাদের ভুল ধরার, তার সমালোচনার জায়গাটা এখন আসে নাই। তারা রক্তের সামনে, লাশের সামনে দাঁড়িয়ে যে একটা সাহসিকতা করেছে, যদি আমরা সেই জায়গাটায় থাকতে চাই, যেটা রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে মাসুম বাচ্চারা, কলেজ ভার্সিটির এই শিশু বাচ্চারা বা অল্প বয়সের যে ছেলেগুলো আমাদেরকে মুক্ত করেছে, আমাদের এই কৃতজ্ঞতার জায়গাটা থাকা উচিত। ভাই
তাদের অভিজ্ঞতা কম বেশি থাকবে, কাজ করতে করতে অভিজ্ঞতা হয়, তাই না? তারা এগিয়ে যাক, বা রাজনৈতিক দল নির্বাচন করতে চাইলে আসুক। এই দেশে রাজনীতি করা এত সহজ নয়। যে আমাদের এক ভাই বলে গেলেন, যে আমি একটু ছোট্ট করে উত্তর দিয়ে শেষ করছি, যে এই যে কি একজন ভাই যে আমজনতা দলের যে নিয়ে এসেছিলেন যে আলেমদের মধ্যে, ভাই আমিও আপনার সাথে একমত, দুঃখিত। আমাদের ওয়াজ মাহফিলে গেলে 20,000 লোক হয়ে যায়, সে জায়গায় একজন আলেম দাঁড়াইলে 200 ভোট পায় না, 2000 ভোট পায় না। তার মানে হুজুর ওয়াজ করেন, শুনতে ভালো লাগে, কিন্তু হুজুরে ভোট দেবো না, বুঝতে পারছেন? সেই সংস্কৃতি আমাদের মধ্যে এখনো জেগে ওঠে নাই, যে একজন আলেম যার কাছে মসজিদের টাকা নিরাপদ, মাদ্রাসার টাকা নিরাপদ, তাদেরকে যদি আমরা সংসদে পাঠাই, অন্তত পক্ষে আমাদের অন্তগুলো অন্যদের মতো খুল্লামখা করে দিবেন আর কি। তারা অন্তত পক্ষে একটু অবশ্যই ন্যায্যতার সাথে কাজ করার চেষ্টা করবে। যেরকম মতিউর রহমান নিজামী, তারপর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জামায়াত আজও চ্যালেঞ্জ করে যে আমাদেরকে 1 পয়সা দুর্নীতি দেখাতে পারবে না। এটা জনগণের এখনো সেই পরিবর্তনটা আসে নাই। ইদানিং কালে আমার কাছে মনে হচ্ছে হীরা ভাই এবং জামান ভাই আমার সাথে একমত হবেন। আমি যেখানেই মাহফিলে যাচ্ছি, আজকেও বান্দরবনে আছি, তরুণদের মধ্যে একটা পরিবর্তন, যে আমরা নতুন কাউকে দেখতে চাই, আলেমদেরকে দেখতে চাই, এরকম একটা পরিবর্তন আসতেছে, একদিনে হয় না। শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানরা যেভাবে করেছেন, তাদের সাথে কিন্তু সেই শক্তিশালী লোকগুলোই আশেপাশে ছিলেন, সমাজ গ্রহণযোগ্য ব্যক্তিরাই ছিলেন। আমাদেরকে আলেমদেরকেও আরো বেশি দিন দুনিয়ার যে বিষয়গুলো আছে সেগুলো বোঝা, মানুষের সাথে মিশা, এবং আমাদের যে ক্রিয়েটিভ বিষয়গুলো আছে সেগুলো সামনে নিয়ে আসা। আসলে সত্যকে মানুষ খুব কমই কাছে টানে, এটি হচ্ছে আরেক বক্তব্য। আমাদেরকে ওয়াজ মাহফিলে, মসজিদের জুমার বয়ানে, তারপরে মাদ্রাসা খানকাতেই খুব ভালোবাসতে চায় তারা আমাদেরকে রাজনৈতিক ময়দানে দেখতে চায় না। আরেকটা ছোট্ট করে বলি, আমরা সফল না হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় দায় হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। আমরা যখনই কোনো জায়গায় ভালো একটা অবস্থানে যেতে চাই, তারাই আমাদেরকে সর্বাগে বিরোধিতা করে বিভিন্ন ধরনের চরিত্র হরণ করার চেষ্টা করে। এই ষড়যন্ত্র আন্তর্জাতিকভাবে আছে, বিশেষ করে ভারত কোনোভাবেই সহ্য করবে না যে আমরা চলে আসি। আন্তর্জাতিকভাবে এই ষড়যন্ত্রগুলো আছে, এগুলোর জন্য জনগণ একাও দায়ী না, আমরাও দায়ী না। আর এদেশের ইসলামী দলগুলো এমন কোনো টাকা পয়সা মেরে কারো কাছে বিক্রি হয় নাই, হবেও না। আপনি ইসলামী আন্দোলন নিয়ে বলতে চান, তাহলে তো ইসলামী আন্দোলন সর্বপ্রথম ভূমিকা রেখেছে, রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে। যদি তারা আওয়ামী লীগের টাকাই খেতেন, তাহলে তো এইভাবে তারা সাহস করে বুক চিতিয়ে নামতে পারতেন না। এগুলো আমরা আমাদের কথার কথা বলি, একটা ধারণা করে বলি, আসলে বিষয়গুলো এরকম না। 2-1 থাকতেও পারে, এটা আমি অস্বীকারও করছি না। বাকি আলেম সমাজের যারা পুরা ধরেন আপনি 100-এর মধ্যে 95 জন 97 জন আজও সততার সাথেই কাজ করে যাচ্ছে এই সমাজের। তো আমি মনে করি এই সমাজের দায়বদ্ধতার পাশাপাশি এদেশের দলগুলো, প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিকভাবে একটা ষড়যন্ত্র আছে, এই দেশে যেন কোনোভাবে ইসলামিক দলগুলো ক্ষমতায় না আসতে পারে। ধন্যবাদ আপনি। জি, ধন্যবাদ। এটা ভাই আনমিউট করেন। আওয়ামী লীগের সমাবেশগুলো নিয়ে আপনার মন্তব্য কি? কর্মসূচি গতকাল থেকে বিভিন্ন জায়গাতে দেখছি তারা লিফলেট বিতরণ করছে, সরকারি অনেক কর্মকর্তারাও অংশগ্রহণ করছেন। একদিকে ছাত্র উপদেষ্টারা চাচ্ছেন আওয়ামী লীগ যেন রাজনীতিতে না আসে, বিচারকে শেষ না হওয়া পর্যন্ত। অপরদিকে তারা রাজনৈতিক কার্যক্রমই পরিচালনা করছেন। কি বলবেন নুরুজ্জামান? মনির ভাই আবারও ধন্যবাদ। আমার মোবাইলের একবারে চার্জ শেষ পর্যায়ে আছে, জানি না কতটুকু কথা বলতে পারবো। দুটো বিষয় একটু বলি। একটা মহল আসলে কি জানেন, ছাত্রদেরকে প্রতিপক্ষ বানাতে চাচ্ছে। মানে এটা একটা অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। পুরোপুরি আজকে তারা মনে করে না যে এই প্রতিপক্ষ বানানোর মধ্য দিয়ে রাষ্ট্রটা ক্ষতিগ্রস্ত হবে, আমার সন্তানের যে প্রত্যাশিত বাংলাদেশ সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই 16 বছরের স্বৈরাচার গিয়েছে, আবার যদি কোনো কারণে, যদিও এটা আসলে সম্ভাবনা নেই, তারপরও এই যে আমাদের হানাহানি, আমাদের শত্রু যাদের এই দ্বিতীয় স্বাধীনতার পিছনে যাদের একটা স্টেক হোল্ডার ছিল, তাদেরকে কলুষিত করার, প্রতিপক্ষ বানানো নিঃসন্দেহে এটা কারো কাম্য নয়। দেখেন, আগে আমার কাছে মনে হয় বিএনপির উচিত সবার আগে চাওয়া যে বিএনপি সবার আগে চাওয়া যেন দ্রুত ফ্যাসিবাদের প্রত্যেকটার জন্য বিচার হয়, এটার জন্য চাপ দেওয়া বিএনপির উচিত। এটা কিন্তু তখন গণমানুষের প্রত্যাশা কিন্তু এটা। তাহলে গণমানুষের প্রত্যাশাটা আমি মনে করি এটা বিএনপির প্রত্যাশা হওয়া উচিত এবং বিএনপির প্রত্যাশাই। তাহলে তাদের উচিত নির্বাচনের জন্য চাপ না দিয়ে, তাদেরকে চাপে না রেখে দ্রুত বিচার কার্যক্রম যেন শেষ হয়, সেটার জন্য চাপ প্রয়োগ করা। 2000 লাশ পড়েছে, যার সন্তান হারিয়েছে, যার অভিভাবক হারিয়েছে, তিনিই জানেন তিনি কি হারিয়েছেন। এটা বোঝানো। হীরা ভাই আপনার সাথে একটু যোগ করতে চাই, শুধু 5 সেকেন্ড। আচ্ছা, এটা তো বিএনপিরই ভালো হয় বা পরবর্তী যে সরকার আসবে তার জন্যই ভালো হয় যদি তাকে 2টা বছর সময় দিয়ে এই ফেসিবাদকে ফাঁসিতে ঝুলায় বা বিচারটা করতে পারে। ন্যায্য বিচার হোক, অন্যায় না, ন্যায় বিচারটা হয়, তাতে তো আমাদের সকলেরই ফায়দা, কম বেশি বিএনপিরও ফায়দা। দায়টা তো অন্ততপক্ষে বিএনপির যাবে না পরবর্তীতে, তাই না? কেন এটা করছে এটাই বুঝে আসতেছে না। ধন্যবাদ ভাই।
আমার উচিত যেটা মনে করি এখন আমার কাছে উচিত বিএনপির নিশ্চয়ই থিঙ্ক ট্যাঙ্ক আছেন, অনেক জ্ঞানী প্রাজ্ঞ মানুষ আছেন, তারা এই বিষয়টা অনুধাবন করবেন। ছাত্ররা যদি রাজনীতি করতেই চায় তাদের সাধুবাদ জানানো এবং তাদের দল গুছাতে সর্বাত্মক সহযোগিতা করা উচিত। তাহলে কি হবে, এই আমাদের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে সেই বিভেদ ভুলে, আরে বাবা বাংলাদেশের এখনো সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি, আরেকটা দল হলে এতে কি হবে, গণতন্ত্র বিকশিত হবে, এতে তো ক্ষতির কিছু নেই, ক্ষতিগ্রস্ত হবে না বিএনপির মতো এত বড় দল, এটা আমার দৃঢ় বিশ্বাস। দেখেন তাহলে আমার কাছে দেখেন যেটা বলছিলাম যে একটা মহল চায় ছাত্রদের প্রতিপক্ষ বানিয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করতে, তারা সেই মহলটা কে? আজকে সেই মহলটা তারাই যারা দেখেন ঘোষণাপত্র, একটা এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, ঘোষণাপত্রটা জুলাই ঘোষণাপত্রটা শেষ করতে দেয়নি। কাদের ক্ষতি হতো, কি হতো এতে করে কি কোন রাষ্ট্রকে অস্বীকার করা হতো না? এই যে মানুষের প্রত্যাশাটা সামনে আসতো, এই সরকার আরো বেশি শক্তি পেত, আগামী দিনে কাজ করার আরো সুযোগ পেত। সংবিধান নিয়ে আমরা কথা বলছি, সংবিধানকে সংশোধন করা যাবে না, নির্বাচিত সরকার আসলে সংশোধন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। দেখেন একটা সংবিধান হচ্ছে মানুষের জন্য। আমরা দেখেছি 17 বার সংশোধন হয়েছে, তার মধ্যে আওয়ামী লীগের হাত দিয়ে 7 বার সংশোধন হয়েছে, বিএনপির হাত দিয়ে 6 বার হয়েছে, জাতীয় পার্টির হাত দিয়ে 4 বার সংশোধিত হয়েছে, এই মোট 17 বার কিন্তু সংশোধিত হয়েছে। এই সংবিধান সংশোধনে কি হয়েছে? এই যে 24-এর গণহত্যা এই সংবিধানের উপরে ভর করেই তো হয়েছে। এই যে 5ই মে হেফাজতের গণহত্যা এই সংবিধানের উপর দিয়ে হয়েছে। এই সংবিধানের উপর দিয়ে কিন্তু 57 জন অফিসারকে দেশপ্রেমিক হত্যা করেছে। তাহলে আমরা এই সংবিধানের দোহাই দিয়ে মানে কি লাভ হবে? এই সংবিধান একেবারে 72 সংবিধান মানে কোরআন না, এটা কোরআন না, এটা একটা গ্রন্থ, এটা একটা মানে জীবন চালানোর জন্য টাইম। আমার এক এক সময় এক এক চাহিদা হতে পারে, এক এক সময় সংবিধান পরিবর্তন হতে পারে। এটা নিয়ে এত মানে রাষ্ট্রের মূল কাজগুলোকে বিলম্বিত ইতিপূর্বে 17 বার পরিবর্তন করা হয়েছে, 17 বার পরিবর্তন হয়েছে, 17 বার। তাই আমি মনে করি যে কথাটি আমার মনে হয় ইয়াসিন ভাই বলছিলেন বা আগে কে যেন বলছিলেন যে ওই যে সার্জিস বা ছাত্র নেতাদের ইনকামের কথা। হ্যাঁ, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে কিন্তু মর্যাদা দেওয়া হয়েছে, তাদের নাতি নাতনি সন্তানদের আমরা মনে করি, এবং যারা বিকলাঙ্গ হয়েছে, যারা যুদ্ধ করেছে সেই মুক্তিযোদ্ধাদের কিন্তু ভাতা দেওয়া হয়েছিল। তাহলে 24-এর যে গণ অভ্যুত্থান, দ্বিতীয় স্বাধীনতা, এটা কি কম স্বাধীনতা পেয়েছি? এটা কি কম রক্তক হয়েছে? তাহলে যারা বিকলাঙ্গ হয়েছে, যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই গণ অভ্যুত্থানে তাদেরকে তো ভাতা অবশ্যই দেওয়া উচিত। সরকারের এটা উচিত করা এবং বিএনপির মতো একটা বড় দলকে উচিত চাপ দেওয়া যে যারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদেরকে পুরস্কৃত করি। তাহলে আগামী দিনে এ ধরনের কোন অন্যায় অত্যাচারিত সরকার আসলে তখন মানুষ সাহস পাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য। এবার আসি, দেখেন আপনি বলছেন আওয়ামী লীগ এখন সভা সমাবেশ দিচ্ছে। আমি বলবো আজকে সেটা সুযোগ পেয়েছে আমাদের কারণেই, কারণ বাংলাদেশে যে গণহত্যা করেছে আওয়ামী লীগ, বাংলাদেশে যে গুম নির্যাতন অর্থ পাচার, কোন মানুষের ব্যক্তির মনুষ্যত্ববোধ থাকলে, মনুষ্যত্ববোধ মিনিমামটুকু থাকলে এই দলের নাম নিতে পারে না কেউ। আজকে কাদের কারণে সুযোগ পেয়েছে? আমাদের কারণে, আমাদের দ্বিধা বিভক্তির কারণে। আজকে আমি তো মনে করি আওয়ামী লীগকে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বাংলার জমিনে কোন ধরনের কার্যক্রম যেন তারা চালাতে না পারে, এটাই তাদের অপরাধ। তাহলে আগামী দিনে যে সরকার আসবে, আগামী দিনে যে শাসক আসবে, আগামী দিনে যারা মসনদে বসবেন তাদের মনে থাকবে যে আমরা যদি স্বৈরাচারী হই, এখন একতন্ত্র প্রতিষ্ঠা করি, গুম নির্যাতন করি, জনগণের ভাষা না বুঝি, ইতিহাস আমাদের কলঙ্কিত করবে, আমাদের রাজনীতি করতে দিবে না, এটা মনে রাখবেন। এবার আসি, আপনি দেখেছেন নিশ্চয়ই সিরিয়ার কথা এখানে আলোচনা এসেছে। সিরিয়ার যে 54 বছরের একটা জগদ্দল পাথর, বাংলাদেশের 16 বছরের প্যাসিবাদের মতো 54 বছরের প্যাসিবাদকে বিদায় করেছে সিরিয়া থেকে মাত্র 2 মাসের মধ্যে, বয়স এখনো হয়নি। এই 2 মাসের মধ্যে কিন্তু সে দেশের যে বাশার আল আসাদের বাথ পার্টি, এই বাথ পার্টি কিন্তু নিষিদ্ধ করে ফেলছে। দেখেন, নিষিদ্ধ করে ফেলছে। আর আমরা এমন কি হতো উদার গণতান্ত্রিক দেশ হয়ে গেছি যেখানে ভোট দিতে পারি না, আমার কথা বলতে পারি না, গুম হয়ে যায়। সেই দেশে 6 মাস পার হয়েছে, আমরা সেই আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করতে পারি না, এখনো পারি না। বিএনপির উচিত সেখানে স্ট্যান্ড নেওয়া এবং সেই জোরালো করা দাবিগুলোকে
আমরা দেখছি না অনেকাংশে। এটা আমরা খুব হতাশ হই, আমরা কষ্ট পাই। আরে বাবা, অনেক দেশে কিন্তু নজির আছে, সেই নাৎসি হিটলারের নাৎসি পার্টি নিশ্চয়ই জানেন, সেখানে নিষিদ্ধ আছে। ভারতের আমাদের প্রতিবেশী রাষ্ট্র 2022 সালে 5 বছরের জন্য একটা পার্টি নিষিদ্ধ হয়েছে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, এই মোদী সরকারের হাত দিয়ে হয়েছে। তাহলে আমাদের অসুবিধাটা কোথায়? যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলবো, আগামী দিনে যদি এই ধরনের এই প্রতিবেশী রাষ্ট্রের চক্রান্ত, ঘসেটি বেগমের চক্রান্ত, রাষ্ট্রকে যদি সুন্দরভাবে এগোতে চান, তাহলে এই ফ্যাসিবাদদের বিচার করা ছাড়া, নিষিদ্ধ করা ছাড়া এদের চক্রান্ত কমবে না। আগামী দিনে মিনিমাম 5 থেকে 10 বছরের জন্য যতদিন পর্যন্ত বাংলার জমিনে ফ্যাসিবাদের প্রত্যেকটা দোষরের বিচার প্রক্রিয়া শেষ না হবে, ততদিন পর্যন্ত তারা কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তারা দাবি নিয়ে রাস্তায়, আচ্ছা বলুন তো, কি দাবি নিয়ে রাস্তায় নামবে আওয়ামী লীগ? কি দাবি নিয়ে নামবে? গণতন্ত্র হত্যা করে যারা, কি দাবি নিয়ে নামবে? যারা গুম করে, কি দাবি নিয়ে নামবে? যারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে আয়না ঘর বানিয়ে মানুষকে রেখেছে, তারা কি দাবি তুলতে পারে? হাস্যকর। এই সুযোগ আমরা দিয়েছি, এই সুযোগ আমরা করে দিচ্ছি। আগামী দিনে এই দলটিকে নিষিদ্ধ করার মাধ্যমে আগামী দিনে মসনদে যারা আসবেন তাদের কাছে একটা সতর্ক বার্তা যাবে। 1973 সালে 74 সালে রক্ষী বাহিনী গঠন করেছে, 30,000 বিরোধী মতকে দমন করেছে, হত্যা করেছে। সেই দিন যদি সেই বিচার হতো, পরবর্তী সরকার বিচার করত, তাহলে কিন্তু আজকের 24-এর গণ হত্যা হতো না, 2000 লাশের লাশ আমাদের কাঁধে নিতে হতো না। এই বিভৎসতা একটা বিচারহীনতার জন্ম দিয়েছে। তাই আমরা বলছি এই ফ্যাসিবাদ। তো সম্মানিত দর্শক, তারা সম্পূর্ণ ভিডিও ফুটেজ জুড়ে আমার সাথে ছিলেন, তাই বলছি সম্পূর্ণ ভিডিও ফুটেজ জুড়ে আমার সাথে ছিলেন। তো সম্মানিত দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও ফুটেজ জুড়ে মনোযোগ সহকারে আমার সাথে ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা চলছে কিছু তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি নতুন কোনো আপডেট ভিডিও নিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।